গল্প তুমি আমার চাঁদ, লেখনীতে জেরিন আক্তার। আমার জীবন তুমি, আমার মরণ তুমি, কত আপন তুমি জানা নেই না। ই তোমাকে চাই, শুধু তোমাকে চাই, এর কিছু জীবনে পাই বা না পাই। রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে গানটা শুনে পিছনে ফিরে তাকিয়ে দেখি একটা ছেলে আমার পিছনে হাঁটছে আর গুন গুন করে গানটা গাইছে। আমি এখন ক্লাস 10-এর একজন শিক্ষার্থী, সামনে এসএসসি পরীক্ষা, তাই পরীক্ষার জন্য প্রস্তুতি কোচিং করছি। কোচিং যাবার পথে এমনটা হলো, ক্ষণিকের শোনা গানটা আমার মনে আলোড়ন তৈরি করছিল। আমি যেন সদ্য ফোটা পরিস্ফুটিত এক গোলাপ, আর সে যেন এক মধু সংগ্রহকারী ভ্রমর গুঞ্জন ছড়িয়ে দিচ্ছিল তার বলা গানের কথায় ও সুরে। সে তার গাওয়া গানের কলি আমার মনে দোলা দিয়ে যেন। কোচিংয়ে গিয়ে বুঝতে পারলাম সে আমার 2 বছরের সিনিয়র ভাইয়া, তারাও এইচএসসি দিবে, এজন্য আমাদের কোচিং সেন্টারে অন্য ব্যাচে পড়াশোনা করছে। সামনে আমার পরীক্ষা, তাই পড়াশোনাতে অনেক চাপ, তবুও ভালো করে পড়ছি ভালো রেজাল্ট করার জন্য। প্রাইভেট শেষে পথে হাঁটছি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দিবা। পথে হাঁটতে হাঁটতে তাকে বললাম, জানিস আমার না একটা ছেলেকে অনেক বেশি ভালো লেগেছে রে। দীপা বলল, কে রে সেই লাকি বয় যে কিনা তোর মনটা হরণ করে নিল। এই বলে দীপা মুখ টিপে হাসতে লাগলো। আমি ছেলেটার বর্ণনা ওকে দিতে থাকি, তখন ও উত্তেজিত কণ্ঠে বলে উঠলো, আরে তুই রাফি ভাইয়ের কথা বলছিস না তো? সেও তো আমাদের কোচিং সেন্টারেই পড়ে, অন্য ব্যাচে। বললাম, এই রাফি টাফি আবার কি রে, আমি চিনি না তাকে, হুমম সবাইরে বকবি না। আমার তো ভালো লেগেছে অন্য কাউকে, আর আমি তো তার নামটাও জানি না, শুধু জানি তার ওই সুরেলা কণ্ঠের গান আমার মনকে পুলকিত করেছে। আমি ফিদা হয়ে গেছি রে। আমার এসব কাব্যিক কথা শুনে দীপা রাগি রাগি গলায় এই চুপ থাকতো, রাস্তা প্রেম যেন উতলাইয়ে পড়তেছে। হুয়াও সাহস থেকে তো তার সামনে গিয়ে বল এসব যত্ত সব। ওর কথা শুনে আমি রাগে ফুসফুস করতে করতে বাড়ি চলে এলাম। এসে গোসল করে দুপুরের খাবার খেয়ে দিলাম এক ঘুম। এক ঘুমে সারা বেলা কেটে গেল। আমি ভীষণ ঘুম পাগলি। সন্ধ্যায় আম্মু ডেকে তুললো আমাকে, বলল, সামনে না তোর পরীক্ষা, যা পড়তে বসো, পরীক্ষায় ডাব্বা মারলে কিন্তু বিয়ে দিয়ে দিব হুমম। আমি তাদের একমাত্র মেয়ে, সো আমি জানি যে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না। আমি ফ্রেশ হয়ে এসে পড়তে বসলাম, আর 3 দিন পর পরীক্ষা। এখন যদি না পড়ি শিওর পরীক্ষা ভালো হবে না, তাই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। রাত প্রায় 11টা বাজে, এমন সময় হঠাৎ করেই সকালে দেখা সেই ছেলেটার কথা মনে পড়ে গেল। আহা, কি সুন্দর কণ্ঠ, তাই না ছিল তার? গানটা যেন সে মনের মাধুরী মিশিয়ে গাইছিল। বারবার মনে পড়ছে সেই শ্যামবর্ণের চেহারার ছেলেটাকে। দূর, আমি কি তার প্রেমে পড়ে গেলাম নাকি? হুম, ভাবতেই লজ্জায় মিশে গেলাম। নিজেই নিজেকে উল্টা পাল্টা বকা দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে, এই জেরিন উঠবি নাকি পানি ঢেলে দিব তোর উপরে? আমি ঘুম ঘুম কণ্ঠে বললাম, উমমকে রে, তুই যা তো ঘুমাতে দে। অমনি আমার উপরে এক বালতি এসে পড়লো। আমি ধরফর করে উঠে বসতে লাগলাম আর চিৎকার করে বললাম, ও আম্মু, তুমি কই গেলে গো? দেখে যাও, অবেলায় বৃষ্টি নামছে, বৃষ্টির পানি রুমে পড়ে আমাকে পুরো ভিজিয়ে দিল যে। আমার কথা শুনে কেউ একজন রাগে বোম হতে শুরু করলো। আমি চোখ দুইটা মিটমিট করে তাকিয়ে দেখি এ আর কেউ না, আমার এই বেস্ট ফ্রেন্ড দিবা। আমি বললাম, কি রে, তুই কখন আসলি হুমম? ও বলল, আমি এসেছি সকাল 8টায়, এখন 9টা বাজে, সেই কখন থেকে তোকে ডাকছি, কিন্তু তুই তো ঘুমে কাদা ওঠার নামিয়ে নিচ্ছিস না। আজ যে কোচিং এ বিদায় অনুষ্ঠান, ভুলে গিয়েছিস নাকি? আমি, আরে আব্বাস, আমি তো একদম ভুলে গিয়েছি রে দোস্ত, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। এ বলে আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। হালকা নাস্তা করে দুজন রিকশায় করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বিদায় অনুষ্ঠান, প্রায় 50 জন শিক্ষার্থী বিদায় নিলাম। স্যার আমাদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিলেন, আমরা সবাই আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে বিদায় নিলাম। আসার পথে বারবার এদিক ওদিক তাকাচ্ছিলাম, যদি একবার সেই গানওয়ালাকে দেখতে পেতাম তো তার কাছে তার নামটা শুনতাম, এই আর কি। বাড়ি আসার পথে দীপাকে বললাম, আজ কি তবে ও আসেনি? দীপা বলল, কার কথা বলছিস রে তুই? আমি তো ঠিক বুঝতে পারলাম না। বললাম, আরে ওই যে ওই ছেলেটা যার প্রেমে লাড্ডু তোর বান্ধবীর মনে ফুটেছে।
কথাটা বলে নিজেই লজ্জা পেলাম। সারা রাস্তায় দুজন আর কোনো কথা বললাম না। প্রায় বাড়ির কাছে এসে গিয়েছি, দীপা বলল, ভালো করে পড়িস রে, এক রুমে যদি বসি তো একটু বলে দিস হেল্প করিস কেমন? আমি হ্যাঁসূচক মাথা নাড়লাম। পড়া শুরু হলো। তুমুল বেগে কিছু স্টুডেন্ট আছে না, সারা বছর পড়া ফাঁকি দিয়ে এসে পরীক্ষার আগের রাতে পুরো সিলেবাস শেষ করে ফেলে এক রাতের মধ্যে। আমি সেই লেভেলের ফাঁকিবাজ স্টুডেন্ট যে কিনা সারা বছর পড়া ফাঁকি দিয়ে এসে আজ রাত 12টা অব্দি পড়লাম। একদিন পর থেকেই শুরু হলো আমাদের এস সি পরীক্ষা। প্রথম পরীক্ষাতে অনেক ভয় ছিলাম। বোর্ড পরীক্ষা সম্বন্ধে এই ধারণাটা ছিল যে অনেক কড়া গার্ড দিবে হলের শিক্ষকরা, কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই সম্পন্ন হলো আমার সকল পরীক্ষা। আমার প্রতিটা পরীক্ষাতেই আমার সাথে আমার আম্মু যাইতো। পরীক্ষা যেদিন শেষ হয় সেদিনই আমি আমার খালাতো বোনের বাসায় চলে যাই আর সেখানে বোন ভাগ্নিদের সাথে হাসি খুশি সময় কাটাতে লাগি। 23 দিন আপুদের বাসায় থেকে আমি নিজের বাড়িতে চলে আসি। কিছুদিন পর কলেজে ভর্তি ফর্ম তুলতে হবে, তাই বেশি দিন থাকিনি আপুদের বাড়িতে। এরই মাঝে আমার পরীক্ষার ফলাফল বের হয়। আলহামদুলিল্লাহ 4.11 জিপি নিয়ে আমি উত্তীর্ণ হই। বেশ কিছুদিন পর কলেজে ভর্তির জন্য আবেদন করি। আমার প্রিয় কলেজেই টিকে যাই আমি, আলহামদুলিল্লাহ। এরপর আমার শুরু হয় কলেজ জীবনে পা দেওয়ার উচ্ছ্বাস। আগামীকাল কলেজে নবীন বরণ অনুষ্ঠান। আমি সহ আমার ফ্রেন্ডরা সবাই শাড়ি পরে যাব বলে ঠিক করলাম। পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, শত হোক কলেজের প্রথম দিন বলে কথা। এমনিতেও আমি ভীষণ অলস টাইপের মেয়ে, সারাদিন রাত মিলিয়ে 10 ঘন্টারও বেশি ঘুমাই। ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মুকে বললাম, আম্মু আমাকে একটা শাড়ি পরিয়ে দেও। আম্মু আমাকে একটা নীল রঙের জামদানি শাড়ি পরিয়ে দিল। আমি আমার রুমে এসে সাজগোজ করতে লাগলাম। হালকা করে সাজলাম, চোখে টানা করে কাজল দিলাম, কানে ঝুমকো দুল পরলাম, দুহাত ভর্তি কাচের নীল চুড়ি পরলাম, কপালে একটা ছোট্ট নীল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, পিঠ অব্দি ঘন চুলগুলি ছেড়ে দিলাম। ব্যাস, আমি তৈরি। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে দেখতে লাগলাম। বাহ, আমাকে পুরাই নীল পরীর মতো লাগছে। ফর্সা গায়ের নীল জামদানি, যেন এক মুঠো সাদা মেঘের আশেপাশে নীল আকাশ। বাবা এসে আমার হাতে একটা ফোন দিয়ে দিল। আম্মু এসে একটু কাজল নিয়ে আমার বাম কানের পিছনে ছোট্ট করে একটা টিপ দিয়ে দিল। আসলেই আজও আমার আম্মু এমন করে যেন কারো নজর না লাগে তার একমাত্র মেয়ের উপরে। আমি বিরক্তি নিয়ে বললাম, আম্মু কি শুরু করলা তুমি? আম্মু বলল, চুপ, ছাগলের বাচ্চার মতো ম্যামা করবি না হুমম। আমি আম্মুকে ভীষণ ভয় পাই, তাই চুপ হয়ে গেলাম, আর কিছু বললাম না। একটু পর আমার বান্ধবীরা সবাই এসে পড়লো। ওরা সবাই শাড়ি পরেছে, কেউ লাল, কেউ বা বেগুনি, আর একজন পরেছে আকাশি। সবাই মিলে একসাথে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। 35 মিনিটের রাস্তা। আজ দ্বিতীয়বারের মতো কলেজ গেটে পা রাখলাম। কলেজ গেটের উপরে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, মাঝখানে লেখা আছে নবীন বরণ অনুষ্ঠান, যা দেখতে ভারী সুন্দর লাগছে। আমরা সবাই মিলে ক্যাম্পাসে হাঁটতে লাগলাম। চারদিকে নাম জানা অজানা বিভিন্ন ফুল গাছের সমাহার। সবাই মিলে যেই না একটু সেলফি উঠতে নিলাম, তখন স্পিকারে ভেসে এলো সকল নবীন শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নবীন বরণ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সকলের নিকট বিনীত অনুরোধ, সবাই অনার্স ভবনের 2য় তলায় চলে এসে নিজ নিজ আসন গ্রহণ করো। এই কথাগুলো শুনে আমরা চট জলদি পায়ে শাড়ির কুচি হাতে ধরে অনার্স ভবনের 2য় তলায় যেতে লাগলাম। যেই মাত্র সিঁড়ি দিয়ে উপর তলায় উঠতে যাব, অমনি বলিষ্ঠ এক দেহের সাথে আমি ধাক্কা খেলাম। নিচে পড়ে যাওয়ার আগেই কেউ একজন আমাকে ধরে ফেলল। আমি ভয়ে চোখ বন্ধ করে রেখেছি। হঠাৎ কানে বাজলো, কেউ একজন বলছে, এই মেয়ে চোখ খুলো। কণ্ঠটা আমার কাছে খুব পরিচিত মনে হলো। আমি চোখ খুলে যা দেখলাম তাতে তো আমার হার্ট অ্যাটাক করার উপক্রম হলো। কেননা আমার সামনে অন্য কেউ না, স্বয়ং সেই ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে যার গাওয়া গানে আমি তার প্রেমে পড়েছিলাম। আমি যেন কল্পনার জগতে তাকে নিয়ে স্বপ্ন সাজাতে ব্যস্ত, ঠিক তখনই
আমার সামনে তুড়ি বাজিয়ে ছেলেটি বলল, এই মেয়ের চোখে কম দেখো নাকি তুমি? দিন টানা হুমক, তুমি তো মেয়ে সোকানার ফিমেল ভার্সন জানি, তাই এই যে মিস্টার দিন টানি, আপনি কই হারালেন শুনি? আমার হুঁশ ফিরে মাত্র বললাম, এই মানে না মানে। সে বলল, কি মানে করছেন? তোতলা নাকি হুম শাড়ি পরে সামলাতে পারেন না? সেই শাড়ি পরার কি দরকার? হুমম যান, তাড়াতাড়ি যান, অনুষ্ঠান শুরু হয়ে গেল বই কি। তার কথা শুনে আমি নিজেকে স্বাভাবিক করে দ্রুত পায়ে উপরতলায় চলে গেলাম। নবীন বরণ অনুষ্ঠান শেষ হতেই আমরা যে যার বাড়িতে চলে এলাম। রাতে বিছানায় শুয়ে ভাবছি, ঈশ্বর কিভাবে যে ধাক্কা খেলাম তার সাথে। আচ্ছা সেও কি তাহলে আমি যে কলেজে ভর্তি হলাম সেই একই কলেজে পড়ে নাকি? আমাকে যেন কি বললো? ও হ্যাঁ, দিন টানি হুঁশে এমন কেন আমাকে এভাবে বললো কেন? নিশ্চয় সে অনেক ঝগড়াটে। নেহাতি আমি একটা সরল সোজা মেয়েতে পার পেয়ে গেল, তা নইলে কয়েকটা উত্তম মাধ্যম দিতাম। রাগে ফোঁস ফোঁসও করছি, আবার তাকে নিয়ে ভাবছি, দূর আমি কি তবে সত্যিই তার প্রেমে পড়ে গেলাম নাকি? নিজেই নিজের মন দিয়ে জিজ্ঞেস করলাম। অতঃপর তাকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। পরদিন সকাল থেকে শুরু হলো আমার কলেজ জীবন। প্রতিদিন ক্লাস ফাঁকি দিতাম, মাঝে মাঝে ক্লাস করতাম, কিন্তু ক্লাসে বসে গল্প আড্ডা দিতাম। সময়গুলোই এভাবেই কেটে গেল। মাঝখানে আমি সেই ছেলেটাকে কখনো দেখলাম না কলেজে, তবুও আমার অবুঝ মন থেকে মিস করতো। এর কথা যদি সে জানতো তবে ঠিক আমার সামনে এসে পড়তো হুট করেই। আমি আমার খাওয়া নাওয়া ভুলে গেলাম, বারবার সেই ছেলেটার কথা মনে পড়তো। রাতে ঘুমাতে ভুলে গেলাম, সবকিছুতেই ছিল সেই ছেলেটি, না জানি কই আছে সে। দিনে দিনে আমার চঞ্চলতা কমে গেল। আম্মু বাবা চিন্তিত, ভীষণ। তাদের একমাত্র মেয়ের এমন অসহায় মুখ অবয়ব তারা সহ্য করতে পারলেন না। আমার বান্ধবীদের মাঝে আম্মুর চিরুনি তল্লাশি করে এটাই বুঝলো যে তাদের মেয়ে একটা ছেলের প্রেমে পড়েছে। প্রেমে পড়েছে বললে ভুল হবে, মারাত্মকভাবে ভালোবেসে ফেলেছে। ছেলেটার ঠিকানা তারা খুঁজতে শুরু করলেন। এরই মাঝে একদিন জানলাম আর 2 দিন পরে কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আমার মনে কিছুটা আশার সঞ্চয় হলো, এবার নিশ্চয় আমি তার দেখা পাবো। আমার মেসেঞ্জারে একটা ফ্রেন্ডস গ্রুপ আছে, সেখানেই রাতে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। বান্ধবীদের বললাম, আমি না খুব বাজেভাবে ফেঁসে গেছি রে, ওই ছেলেটাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। এখন কি করবো তোরা একটু বলে দে প্লিজ। কেউ বলল তাকে ভুলে যাওয়াটাই ভালো হবে। আবার কেউ কেউ তো এক লাইন বাড়িয়ে বলল, জেরিন তুই এক কাজ করে ছেলেটার সামনে গিয়ে তুই যে ওকে ভালোবাসিস তা জানিয়ে দে, দেখ না কি হয়, আমরা তোর সাথে আছি। আমিও এসবই ভাবছিলাম যে তাকে আমার মনের কথা জানিয়ে দিব, একসেপ্ট করলে করবে, না করলে চুপচাপ তার জীবন থেকে চলে আসবো। তবুও মনের কথা মনের মাঝে রেখে এতটা কষ্ট ভোগ করতে পারবো না আমি। আজ আমাদের কলেজে বড় ভাই আপুলের বিদায় অনুষ্ঠান হবে। আমরা জুনিয়ররা সবাই আমন্ত্রিত, তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। চুপচাপ খাচ্ছি তা দেখে আম্মু বলল, জেরিন সোনা, আমার একটা কথা বলতো। আমি বললাম, হুম আম্মু বলো, কি বলবা? আমার এমন নির্লিপ্ততা যেন আমার আম্মুর মনে হাহাকারের জন্ম দিচ্ছিল। আম্মু আমাকে শান্ত মেজাজে জিজ্ঞেস করলো, আমি কাউকে ভালোবাসি কিনা। আমি কি বলবো ভেবে পেলাম না, তবুও মনের জোরে বললাম, আম্মু আমি প্রথম দেখায় একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। তার জন্য দিবারাত্রি আমার কিছুই ভালো লাগে না। সবসময় তার কথা মনে পড়ে আমার, এমন লাগে যেন তাকে পেলে আমি সবচেয়ে সুখী একজন মানুষ হব। এই বলে আমি কাঁদতে শুরু করলাম। আম্মু বুঝলো আমার মনের কথা। আম্মু বলল, আচ্ছা আমি বিষয়টা দেখছি। আমি মন মরা হয়ে কলেজে গেলাম। আমার বান্ধবীগুলো বুঝলো, ওরা সবাই মিলে আমার জন্য 10টা লাল গোলাপ কিনে আনলো আর বললো, আজ যদি আমি সেই ছেলের দেখা পাই তবে যেন সঙ্গে সঙ্গে দেখে ভালোবাসার কথাটা বলে দেই। এরপর না হয় যা হবার হবে। আমি মনের মধ্যে সাহস সঞ্চয় করলাম, আজ যে করেই হোক সেই ছেলেটাকে সব বলবোই আমি। কলেজ মাঠের একপাশে প্যান্ডেল করা হয়েছে, সেখানে সবাই মিলে একে অন্যের গালে আবির লাগিয়ে দিচ্ছে। হঠাৎ একটা ছেলের দিকে আমার চোখ আটকে গেল। হুম, এই ছেলেটি আর কেউ নয়, আমার সেই ভালোবাসা যাকে আমি মনে মনে ভালোবাসি। ছেলেটার দিকে আমি আর চোখে তাকিয়ে আছি। এ দেখে কিছু ছেলেও আমার দৃষ্টিকে অনুসরণ করলো। বুঝলো আমি কার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। আমার পিছনে থাকা একটা ছেলে বলে উঠল, কি ব্যাপার ছোট আপু, আমার বন্ধু রাফির দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হুমম।
আমি মুখ ফুটে বললাম, আসলে আমি তাকে খুব ভালোবাসি। তো তাই দূর থেকে তাকিয়ে দেখছি দেখে আমার আনমনে বলে ওঠা কথাটা শুনে সবাই সমস্যায় হাসতে লাগলো। আমিও কেমন যেন বোকা বনে গেলাম। নিজেই লজ্জা পেলে নিজের বলা কথা বুঝে ওঠা মাত্র হঠাৎ সম্মিলিত ফিরে পেলাম। রাফি মানে আমি যাকে ভালোবাসি তার নাম রাফি। আমি কি শুনলাম? এর মানে এটা সেই রাফি আমার প্রেমালাপ শুনে যার কথা দীপা বলেছিল। আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম না হওয়া সেই ভাইয়াটা নেই। এরপর বিদায় অনুষ্ঠান শুরু হলো। বড় আপু ভাইয়াদের বিদায় উপলক্ষে আমাদের স্যার ম্যামরা অনেক উপদেশ ও আদেশমূলক বক্তব্য দিলেন। আমরা গভীর মনোযোগ দিয়ে শুনলাম। সময় শেষ, এখন সবাই বাড়ি ফিরে আসবো। আমার দৃষ্টি এখনো মঞ্চের দিকে নিবদ্ধ। হঠাৎ দেখলাম কোথা থেকে এক মেয়ে রাফির দিকে এগিয়ে আসছে। তার হাতে ছিল এক মুঠো আবি। সে এগিয়ে যাচ্ছে ধীর পায়ে। এটা তো শিওর সে রাফির গালে আবি লাগাবে। আমি দ্রুত পায়ে মঞ্চে চলে গেলাম আর মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ এমন কিছু হওয়ায় মেয়েটা খানিকটা ভড়কে গেল আর আমার দিলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি ততক্ষণে রেগে আইটেম বোম হয়ে গিয়েছি। রাগে বিষধর সাপের ন্যায় ফোঁস করছি, নাকের পাটা ফুলে উঠছে। খানিকটা হুঙ্কার দিয়ে বললাম, এই মেয়ে কি সমস্যা তোমার? কার দিকে হাত বাড়িয়ে দিচ্ছিলে তুমি? তুমি কি দেখে চিনো নাকি? হ্যাঁ, এসব অসভ্যতামির একটা সীমা থাকা উচিত। আমার হঠাৎ রেগে যাওয়া দেখে সে মেয়েটা ভয় কিছুটা চুপসে গেল। কলেজ মাঠে থাকা অনেকে মজা নিতে লাগলো। আমি কোনো পরোয়া করলাম না। সোজা রাফির সামনে গিয়ে দাঁড়ালাম আর বলতে লাগলাম, এই ছেলে শোনো, আমি তোমার বয়সে ছোট। তুমি হয়তো ভাববে আমি মজা করছি কিংবা ইমোশন থেকে বলছি, তবে বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে ভালোবাসি। শুধু ভালোবাসি বললে হয়তো ভুল হবে, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমার এসব কাণ্ডে রাফির তো ভিড়মি খাওয়ার জোগাড়। তবুও সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে, যেন সে সপ্তম আশ্চর্য হয়ে গিয়েছে। আমি দম নিয়ে আবারও বলতে লাগি, যেদিন আমি প্রথম তোমাকে দেখি তুমি গান গাইছিলে, আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তোমার প্রতি। তারপর থেকে দিনে দিনে তোমার প্রতি আমার ভালোবাসা জন্ম নিয়েছে। তখন থেকে প্রায় রোজ আমি তোমায় খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। তারপর কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তোমাকে পাই কলেজে, কিন্তু না, এরপর আবার তুমি হারিয়ে গেলে। কথাগুলো বলতে বলতে আমি কেঁদে ফেললাম। হেঁচকি তুলে আবার বলতে লাগলাম, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমার দুহাত ধরে আমি আমার বাকি জীবন পাড়ি দিতে চাই, ছায়ার মতো সঙ্গ দিতে চাই তোমার সাথে। তুমি কি আমায় একটি সুযোগ দিবে? এই বলে আমি নিচের দিকে তাকিয়ে নীরবে কাঁদাতে লাগি। রাফি তখন আমার হাত ধরে। আমি তার দিকে এক পলক তাকিয়ে আবারও দৃষ্টি নত করে ফেলি। সে আজও তার হাত রেখে আমার মুখ উঁচু করে তুলে চোখের পানি মুছে দেয় আর বলে, এই পাগলি কাঁদে না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি ফ্যাল ফ্যাল চোখে তার দিকে তাকিয়ে রইলাম। সে কি বলল? সে আমাকে ভালোবাসে, তাকে এভাবে লুকিয়ে কেন থাকলো? নিজেকে ধরে কেন রাখলো? মনে মনে বললাম। সে বলল, কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে বলি শোনো, আমারও তোমাকে ভালো লাগতো, কিন্তু আমি জানতাম না তুমি কেমন বা তুমি অন্য কাউকে ভালোবাসো কিনা। তাই আমি সব সময় আড়ালে লুকিয়ে থাকতাম, তোমাকে ফলো করতাম। একটা সময় পর আমিও তোমাকে ভালোবেসে ফেললাম। আর একটা কথা, এটা জাস্ট একটা অভিনয় ছিল তোমার জেলাসি পরীক্ষা করার জন্যই। আমি আমার ওই মেয়ে ক্লাসমেটকে বলেছিলাম এমনটা করতে। তার কথা শুনে আমি কিছুটা রাগ দেখিয়ে অন্যদিকে ফিরলাম। সে আমার হাত ধরে নিচে বসলো আর সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আজ থেকে জেরিন আমার কেউ ভুলেও ওর দিকে চোখ তুলে তাকাবে না। তার এমন কথা শুনে সবাই অবাক চোখে আমাদের দেখতে লাগে। আমার হাতে থাকা গোলাপগুলো সে তার নিজের হাতে নেয়, আমার দিকে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলতে লাগে, এই যে আমার জেরিন সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমার বউ হবা? আমার 11টা বাচ্চার আম্মু হবা? আমি লাজুক এসে সম্মতি জানালাম। চারদিকে করতালির রোল পড়ে গেল যেন। বিশেষ করে আমার বান্ধবীরা তো মহা খুশি। অতঃপর মিলে গেল আমার ভালোবাসার জুটি জেরিন রাফি। সেদিন বিকেলে বাড়ি ফিরেই আমি আম্মুকে সব বলে দিলাম। রাফিও যে আমাকে ভালোবাসে এটা বললাম শুনে আম্মুও ভীষণ খুশি। হাসি মুখে আম্মু বলল, আমার মেয়ে খুশি তো আমরা খুশি। খুব তাড়াতাড়ি তুলে 4 হাত আমি এক করে দিব। তা আমার মেয়ের জামাইকে আগে দেখে আসবো আমি।
কথাটা শুনে লজ্জা পেলাম। এরপর আমি বললাম, কিন্তু আম্মু, রাফির তো সামনে পরীক্ষা, আর ও কিছু করে না বলতে গেলে সদ্য এইচএসসি পরীক্ষার্থী, এমতাবস্থায় কি তোমরা আমাকে তার হাতে তুলে দিবা? আম্মু বলল, আর কিছু করে না তো কি হয়েছে, একদিন ঠিকই করবি ইনশাআল্লাহ। তুই ওর সাথে এ বিষয়ে কথা বল, বাকিটা আমি আর তোর বাবা মিলে সামলে নিব ইনশাআল্লাহ। রাতে আমি রাফির সাথে কথা বললাম এ ব্যাপারে, সেও আগ্রহ দেখালো, বলল সেও তার আম্মুকে বলবে আমার কথা। বেশ কিছুদিন পর রাফির এইচএসসি পরীক্ষা শুরু হলো। তার জন্য দোয়া দরুদ পাঠ করলাম যেন সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে। তার পরীক্ষার সময়ে আমরা কথা বলা বন্ধ করে দিলাম। জীবনে পরীক্ষাটা একবারই দিতে হয়, ভালো রেজাল্ট করলে তখন আমরা সারাদিন সারা রাত কথা বলতে পারবো, চিন্তা করতে হবে না। এ আশার দিন কাটতে লাগে আমার। দীর্ঘ 1.5 মাস পর তার পরীক্ষা শেষ হলো। তার পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। আলহামদুলিল্লাহ, জিপি 4.50 পেল সে। এরপর আমারও ইয়ার চেঞ্জ পরীক্ষা হলো। দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হলাম। সময়ের সাথে সাথে তার ভালোবাসা যত্ন বেড়ে গেল। শত ব্যস্ততার ভিড়ে সময় দিত সে আমাকে। আমি রাফি বলতে পাগল, তাকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। এমনি একদিন রাতে আমি রুমে বসে পড়ছি, এমন সময় রাফি আমাকে ভিডিও কল দেয়। আম্মু কথা বলি তার সাথে আর পড়তে লাগি। এমন সময় রাফির রুমে আমার ভবিষ্যৎ শাশুড়ি আম্মু আসে। তো রাফির আম্মু এসে দেখে তার ছেলে ফোন স্ক্রিনে এক ধ্যানে তাকিয়ে আছে। তিনি খপ করে ফোনটা হাতে নেয় আর আমার দেখতে পায়। আমাকে কিছুক্ষণ দেখেই তিনি ফোনটা কেটে দেন। আমি বুঝতেও পারিনি কি হলো হুট করে। একটু পর রাফির আম্মু রাফিকে জিজ্ঞেস করে, বাবা, মেয়েটাকে বলতো আমাকে। আম্মু, এটা জেরিন, আমার ভালোবাসার মানুষ। তা তোমার কত বছরের ভালোবাসা বাবা? এই তো আম্মু, প্রায় 6 মাস। মেয়ের আম্মু, বাবা কি জানে তোমাদের এই সম্পর্কের ব্যাপারে? হ্যাঁ আম্মু, ওনারা মেনে নিয়েছে। জেরিন ওর আম্মুর একমাত্র মেয়ে। রাফির আম্মু মনে মনে কিছু একটা ভাবে। একটু পর বলে, বাবা রাফি, তুমি কি মেয়েটাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ আম্মু, আমি তাকে সত্যিই অনেক ভালোবাসি। তুমি যদি রাজি থাকো আমি ওকে চাই আম্মু, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি কি মেনে নিবে আমাদের ভালোবাসা? রাফির আম্মু তখনই আমার নাম্বারে কল দিতে বলে আমি রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝলাম এটা রাফির আম্মু, ওরফে আমার ভবিষ্যৎ শাশুড়ি আম্মু। কিছুটা ভয় পেলাম, তবুও দমে নিলাম না, মনটা স্থির করে বলতে লাগলাম, কেমন আছেন আম্মু? ওপাশ থেকে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি আমাকে আম্মু বলছো কেন? খানিকটা রাগী স্বরে। আমি আজ নয়তো কাল আপনি তো হবেন আমার শাশুড়ি আম্মু। শাশুড়ি আম্মুকে আম্মু ডাকবো না তো কি আন্টি বলে ডাকবো? কিছুক্ষণ নীরবতা। আমি, আম্মু, একটা কথা বলবো। হু, বলো, কি বলবে? আমি ছোট একটা মানুষ, তবুও বলছি, আমি আর আপনার ছেলে দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনারা যদি মেনে নেন তো আমরা দুজনেই ভালো থাকবো, আর যদি মেনে না নেন তো দুজনেই কষ্ট পাবো। আচ্ছা, আমি ভেবে দেখবো বিষয়টা। এ বলে হুট করে কলের লাইনটা কেটে গেল। কিছুটা ভয় পেলাম, আবার ভাবলাম হয়তো ফোনের ব্যালেন্স শেষ। চিন্তিত মন নিয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে, এই রাফির আব্বু, শুনো। হুম, বলো, কি বলবা? তোমার ছেলে রিলেশন করেছে মেয়ের সাথে, কথা বললাম একটু আগে। মেয়ে তো খুব চঞ্চল, আমাকে কিভাবে বুঝালো, আবার আম্মু বলে ডাকলো। রিলেশন করেছে, ভালো কথা, চলো মেয়ে দেখে আসি। আমার ছেলে যেহেতু পছন্দ করেছে, তখন সেই মেয়েকে পুত্রবধূ করব। এই তুমি কি সব বলছো? হ্যাঁ, আমাদের ছেলের বয়স এখন 19 বছর, সবেমাত্র অনার্সে ভর্তি হলো, আর তুমি কিনা এখন এই পুত্রবধূকে নিয়ে আসার চিন্তা ভাবনা করছো? আরে তুমি এত ভেবো না তো। মেয়েকে যেহেতু আমার ছেলে পছন্দ করেছে, তখন বুঝতে হবে মেয়েও লেখে। একটা কথা বুঝলে রাফির আম্মু, আমার ছেলেটা এখন কিছু না করুক, ওর পড়াশোনা শেষ হলে ঠিক একটা জব পেয়ে যাবে। ও নিয়ে তুমি খামোখা চিন্তা করো না তো। আচ্ছা তাহলে ঘুমাই, চলো কালকে তবে মেয়েটাকে ধরতে যাবো, কিন্তু রাফিকে বলবো না। রাফির কাছে থেকে মেয়ের বাড়ির ঠিকানা নিয়েছি আমি। পরদিন সকালে বেশ বেলা করেই আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর
এরপর কিছু খেয়ে কলেজে চলে গেলাম। আমি কলেজে গিয়ে পড়াতে মন বসাতে পারছি না, বারবার গত রাতের কথা মনে পড়ছে না জানি রাফির উপর দিয়ে কোন ঝড়টাই যাচ্ছে। একটা ক্লাস করে মাঠে বসে আছি, এমন সময় আম্মুর কল এলো। হ্যালো আম্মু। হুম শোন মা, তাড়াতাড়ি বাড়ি চলে আয় তো। কেন আম্মু, কি হয়েছে হঠাৎ? তুমি বাবা দুজনে ঠিক আছো তো? আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আম্মু কলটা কেটে দিল। আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম, দুটোর ভালো লাগে না। চিন্তিত মন নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে বারবার আম্মুর নাম্বারে কল দিলাম, কিন্তু না, কল রিসিভ করলো না আম্মু। বাড়ি পৌঁছে দেখি মেইন গেটের কাছে আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু বলল, তুই সোজা তোর রুমে চলে যা, বিছানায় একটা লাল জামদানি শাড়ি আর মালা দুল এসব রেখেছি, এগুলো পরে বসার রুমে এক কথা আছে। আম্মুর কথা আমার বোধগম্য হলো না। আমি পাল্টা জিজ্ঞেস করলাম, কিন্তু কেন আম্মু, হঠাৎ এভাবে সাজবো কেন? আমার কথার জবাব না দিয়েই আম্মু বাড়ির ভিতরে চলে গেল। আমি ক্যাবলা কান্তের মতো তাকিয়ে থাকলাম শুধু। একটু পর আমার রুমে গেলাম, দেখলাম সত্যিই আমার বিছানায় একটা লাল টকটকে জামদানি শাড়ি রেখেছে, পাশেই ঝুমকো দুল আর একটা মালাও রাখা হয়েছে। চট জলদি গোসল করে নিলাম। গোসল শেষে চুলগুলো ছেড়ে দিয়ে শাড়ি পরলাম। শাড়ি অবশ্য আমি একাই পরতে পারি, তেমন বেগ পেতে হয় না। শাড়ি পরে কানে ঝুমকো দুল পরলাম, গলায় মালা পরলাম, চুলগুলো শুকিয়ে একটা হাত খোপা করলাম, চোখে টানা করে কাজল দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিলাম। আয়নায় তাকিয়ে নিজেই নিজেকে বললাম, মাশা আল্লাহ, এতটুকু সাজিয়ে আমাকে পিচ্ছি বউয়ের মতো লাগছে। বলে নিজে নিজেই লজ্জা পেলাম। একটু পর আম্মু এসে আমার মাথায় কাপড় তুলে ঘোমটা দিয়ে দিল আর বলল, বসার ঘরে গিয়ে যেন সবাইকে সালাম দেই। আমি যেতে যেতে বললাম, কেন আম্মু, কারা এসেছে বসার ঘরে? আম্মু বলল, রাফির আম্মু আব্বু আর রাফির ছোট বোন নিভা এসেছে। আম্মুর কথা শুনে আমি তো খুশিতে একখানা হয়ে গেলাম। লাজ লজ্জা ভুলে সোজা বসার রুমে চলে গেলাম। গিয়ে দেখি সত্যিই রাফির আম্মু আব্বু থুকু মুক্কু, আমার শাশুড়ি আম্মুর শ্বশুর বাবা আর ননদি আছে আমাকে দেখতে। আমি খুশির ঠেলায় সালাম দিতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেললাম। আমার এই হেন আচরণে বসার রুমে কিছুক্ষণের জন্য যেন হাসির রোল পড়ে গেল। আমি লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলাম। এটা কোনো কথা? ভবিষ্যৎ শ্বশুর শাশুড়ির সামনে কি লজ্জাটাই না পেলাম? দূর কেন যে এত খুশি হতে গেলাম? এখন তো দেখছি আমার মান সম্মান লাজ লজ্জা সব প্লাস্টিক হয়ে গেল। আমি লজ্জা পাচ্ছি দেখে রাফির আম্মু উঠে দাঁড়ালেন আর আমাকে নিয়ে গিয়ে তার পাশে বসালেন। আমি কারো দিকে তাকাতে পারছি না লজ্জায়। রাফির আম্মু আমার মুখটা আঁচড়ে তুলে আম্মুর উদ্দেশ্যে বলল, বাহ মাশা আল্লাহ, আপনার মেয়েটা তো দেখতে ভারী মিষ্টি। এত সোনা নয়, খাঁটি হিরে। আমার বাম হাতের অনামিকা আঙুলে একটা আংটি পরিয়ে দিলেন। মনে মনে ভাবলাম, যা বাবা, দেখতে এসেই আমার বিয়ে হয়ে যাবে নাকি আমার আবার বউ সাজানোর শখ। একটু পর রাফির আব্বুর দিকে তাকিয়ে রাফির আম্মু বললেন, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে, মেয়ে তো দেখতে পুরোই চাঁদ। আমার বিশ্বাস এই মেয়ে আমার সংসার আলোকিত করে রাখবে ইনশাআল্লাহ। মেয়ে আমার পছন্দ হয়েছে বুঝলে, আমি আজ বাগদান সম্পন্ন করে যেতে চাই। রাফির আব্বু, তুমি এখনই রাফির কাছে কল দাও আর এখানে আসতে বলো। আমার আম্মু বাবার দিকে তাকিয়ে বলল, আপনাদের কোনো আপত্তি নেই তো? আম্মু বলল, আরে না, কি যে বলেন, আমাদের আপত্তি থাকবে কেন? আমার মেয়ে সুখী হলে আমরা সুখী, একটা মাত্র মেয়ে আমার। বাবা আম্মুর কথায় সহমত পোষণ করল। আমি সবার দিকে তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম, আমি যেন বলির পাঠা হয়ে গেলাম। একটু পর রাফি আসলো আমাদের বাসায়, ওর ফোনে সব জানিয়ে দেওয়া হয়েছিল আগে। রাফি এসে আমার দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল যেন আমি চাঁদসে চাতক পাখি। দুজন পাশাপাশি বসে আছি। রাফি আরে আরে তাকিয়ে দেখতে লাগে আমাকে। এমন সময় আমার ননদি বলে উঠলো, এই ভাই, এমন করে ভাবির দিকে তাকাস না, নজর লাগবে তো নাকি? রিভার কথা শুনে আমি মিটি মিটি হাসলাম। রাফির দিকে তাকিয়ে দেখি বেচারা লজ্জায় হাত মুছামুছি করতেছে। একটু পরে কাজী সাহেব আসে আর আমার আর রাফির কবির নামাকরণ রেজিস্ট্রি করেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন রাষ্ট্রীয় অনুযায়ী জামাই বউ। রাফিরা রাতে খাওয়া দাওয়া করে ওদের বাসায় চলে যায়। যাওয়ার আগে বলে যায় অল্প কিছুদিনের মধ্যেই আমাকে নিয়ে যাবে কবুল পড়িয়ে। সে
সে রাতে খুশিতে আমি দুরাকাত নফল নামাজ পড়লাম, আল্লাহর নিকটে দোয়া করলাম যেন আমাদের সংসার জীবনটা সুখময় হয়। এখন আর আমরা রিলেশনে নেই, হয়ে গেছি একে অন্যের পরিপূরক। আগের মতো আমরা ঝগড়া করতাম, রাগ অভিমান করতাম, তবুও কখনো কেউ কাউকে কষ্ট দিতাম না। দুজন দুজনকে ভালোবেসে আগলে রাখতাম। আমাদের সুখ দেখে আমাদের মা বাবাও খুশি, আলহামদুলিল্লাহ। সময় বহমান, সময় তার নিজ নিয়মেই চলে যায়, সময়ের সাথে সাথে বদলে যায় প্রকৃতির রং, ঝরে যায় গাছের সবুজ পাতা। বাগদান সম্পন্ন হয়েছে 6 মাস হলো। রাফি এখন একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি ইউএসসি এক্সাম দিয়ে অ্যাডমিশন করছি। আজ রাফি সকালে কল দিয়ে বলল, চলো বিয়েটা করে নেই, তোমাকে ছাড়া আর ভালো লাগছে না, দিন কাটে তো রাত কাটে না, কোনো কিছুই ভালো লাগে না। তার কথায় আমি সম্মতি জানালাম। আম্মু বাবাকে বললাম, তারা বলল অর্ধেক বিয়ে তো হয়েছে, আর শুধু একটা কাজী সাহেবকে ডেকে এনে কালিমা পড়াবো। ছোটখাটো আয়োজন করা হলো, আমার কিছু রিলেটিভস আসলো, আমার বান্ধবীরা সবাই এলো, বিয়ে পড়ানো হবে রাতে। এখন দুপুর 1টা বাজে। আমি আমার বান্ধবীদের নিয়ে মার্কেটে গেলাম বউ সাজবো তাই, শাড়ি, অর্নামেন্টস এসব কিনতে। মেয়েদের কেনাকাটা মানে বুঝেনি, তারা কিনবে একটা শাড়ি অথচ ঘুরবে 10টা দোকান। তো যাই হোক, অনেক ঘুরে ঘুরে 2টা শাড়ি আমার পছন্দ হলো। একটা লাল টকটকে জামদানি, তার মাঝে গোল্ডেন রঙের সুতা দিয়ে হালকা কাজ করা আঁচলটা ভারী, ভীষণ বিয়ের জন্য এটাই পছন্দ করলাম। আর বৌভাতের জন্য গাঢ় নীল রঙের একটা কাতান শাড়ি নিলাম। শাড়ির সাথে ম্যাচিং করে অর্নামেন্টস নিলাম, কিছু কসমেটিক্সও নিলাম। সবকিছু কেনা শেষে রাফির কাছে পিক তুলে পাঠিয়ে দিলাম, ও আমার শাড়ির সাথে ম্যাচ করা পাঞ্জাবি কিনবে তাই। বিকেলের দিকে রাফি কল দিল, বলল ওরা একটু পরেই বের হবে। ফি আমানিল্লাহ। হুট করে আমার ফোনে মেসেজ বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলাম রাফির মেসেজ লিখেছে যে, আমার মিষ্টি বউটা লাল টুকটুকে বউ সাজিও আমার জন্য, তোমার প্রেমিক স্বামীর জন্য। মেসেজটা দেখে আমি লজ্জা পেলাম। আমার বান্ধবীরা বলল, কি রে কে মেসেজ দিয়েছে রে? বললাম, তোদের ভাইয়া দিয়েছে। ওরা অমনি খপ করে আমার ফোনটা কেড়ে নিল, আর মেসেজ পড়ে সবাই হ্যাঁ ভাইয়া তো দেখছি হেব্বি রোমান্টিক এসব বলতে লাগলো। আমি ওদের চুপ থাকতে বললাম। আম্মু এসে বলল, আর একটু পর জামাই এসে পড়বে, আর তুই কিনা এখনো রেডি হোসনি, যা তাড়াতাড়ি গোসল করে আয়। আমি আম্মুর ধমক শুনে গোসল করতে গেলাম। গোসল শেষে রুমে বসে আছি, আমার 2 বান্ধবী আমার 2 হাতে মেহেদি পড়াচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো হাতের তালুতে নাম লিখবো নাকি। বললাম, তোদের যেমন ইচ্ছে হয় তেমনই দিয়ে দে, সময় অতি অল্প। ওরা সুন্দর করে মেহেদি ডিজাইন করে দিল। আমার 2 হাতে হাতের তালুতে লাল শেপ দিল, ডান হাতে লাল শেপের মাঝে লিখল রাফি, আর বাম হাতে লাল শেপের মাঝে লিখল জেরিন। আমি তখন আনমনা হয়ে ভাবছি, কি জীবন মেয়েদের, যে বাড়ির মেয়ে আমি, আজ বাদে সেই বাড়িতেই আসতে হবে অতিথি রূপে। একটা ছোট্ট কবুল আমার জীবনের মোড়টাই বদলে দিবে। হা। এরপর বউ সাজার পালা। খুব সাধারণভাবেই সাজলাম। লাল রঙের জামদানি শাড়িটা পরলাম, চুলগুলো খোপা করে গাঁজা পরিয়ে দিল আমার বান্ধবীরা। আমি গলায় মালা পরলাম, কানে ঝুমকো, দুল পরলাম, চোখে কাজল দিলাম টানা টানা করে। 2 হাত ভর্তি কাচের ছুরি, ঠোঁটে লাল লিপস্টিক। এতে আমার বউ সাজ সম্পন্ন হলো। আমার বান্ধবীরা আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে লাগলো, এই বিদায়ের সময় যেন কাঁদিস না, কাজল লেপটে কিন্তু তোকে পড়ে পেতনির মতো লাগবে হোম। আমি ওদের ধমক দিয়ে চুপ করে দিলাম। হঠাৎ শুনতে পেলাম পিচ্ছিরা চিৎকার করে বলছে, বর এসেছে, বর এসেছে। আমার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সমস্ত নিয়ম কানুন শেষ করে আমাকে কবুল পড়ানোর জন্য কাজী সাহেব এলেন। কবুল ছোট্ট একটা শব্দ, তবুও যেন আমার গলার মাঝে আটকে গেল। শব্দটা বলতে যত চেষ্টা করি তত হাউমাউ করে কেঁদে ফেলি। কাঁদবো নাই বা কেন আমি তো জানি, কবুল নামক শব্দটা বলা মাত্র আমার জীবনটা রাফি নামক মানুষটির সাথে জুড়ে যাবে। ঘর সংসার পর হয়ে যাবে, স্বামীর সংসারকে আপন ধরে নিতে হবে। মন চাইলে যখন তখন আসতে পারবো না বাবার বাড়িতে। এসব যত ভাবছি তত কাঁদছি। আমার বান্ধবীরা তখন তারা দিল বলল, তাড়াতাড়ি কবুল বল রে, এত দেরি করিস না। সবার কথা মান্য করে আমি কবুল বলে দিলাম। সবাই আলহামদুলিল্লাহ বলল। একটু পর বাবা আমার হাতটা রাফির হাতে তুলে দিল আর বলল, আমার কলিজাটা তোমার হাতে দিলাম বাবা, ওর খেয়াল রেখো। বাবার গলা ধরে আসছিল, বুঝলাম বাবা কাঁদছে। রাফিও আরবদ্ধ হলো, সে কখনোই আমাকে কষ্ট দিবে না, ওর ভালোবাসা আদর যত্নে আমাকে আগলে রাখবে।
বিদায় নিলাম চিরচেনা নিবাস থেকে। যাওয়ার পথেও কাঁদলাম। রাফি আলবেছে আমার মাথাটা তার বুকে আগলে নিল আর বলল, কান্না করো না, এটাই সমাজের প্রচলিত নিয়ম, মেয়েদের পরের ঘরে যেতে হয়, আমি তোমায় আগলে রাখবো ইনশাআল্লাহ। ওর কথায় কিছুটা ভরসা পেলাম আর অশ্রুসিক্ত আঁখি দয় বন্ধ করে তন্দ্রায় আচ্ছন্ন হলাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙল রাফির ডাক শুনে। ও বলতে লাগলো, আমার সোনা বউ, আর কত ঘুমাবা, উঠো, আমরা বাসায় এসে গিয়েছি। ওর ডাক শুনে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসলাম আর বললাম, আমরা এসে গিয়েছি, সরি গো, চোখটা লেগে গিয়েছিল আর ঘুমিয়ে গিয়েছিলাম। রাফি বলল, আরে না, কি যে বলো, আসো, বাসার ভিতরে আসো। আমি যেতেই সবাই আমাকে চারদিক থেকে ঘিরে নিল, নতুন বউ বলে কথা। আমি তেমন কাউকে চিনি না। রাফির সাথে রিলেশন চলাকালীন সময়ে কখনো আসিনি ওদের বাসায়, আজ প্রথমবার। সবাই আমাকে নিয়ে অনেক কৌতূহল, বুঝলাম বিশেষ করে রাফির একটা কাজিন, সে আমার দিকে এমন নজরে তাকিয়ে আছে যেন পারলে আমাকে ওর চোখ দিয়ে ভস্ম করে দিবে এমন। বিষয়টা নিয়ে মাথা ঘামালাম না, ভাবলাম হতে পারে মেয়েটা রাফিকে পছন্দ করতো, কিন্তু রাফি আমাকে বিয়ে করে নিল, তাই হয়তো জেলাস ফিল করছে। একটু পর শাশুড়ি আম্মু এলো, আমাকে মিষ্টির মুখ করালো, তারপর সমস্ত নিয়ম নীতি পালন করলাম। এখন আমি ফুল সাজানো একটা রুমে বসে আছি। কিছু সময় আগে আমার ননদি রিভা আমাকে এ রুমে রেখে গেছে। যতদূর বুঝলাম রুমটা আমার স্বামী রাফিরও। আমি বিছানায় বসে থেকে ঘুমটা কিছুটা উপরে তুললাম আর পুরো রুম এক নজরে দেখতে লাগলাম। দেওয়ালে কিছু পেন্টিং টাঙানো রয়েছে, বিছানার পাশে সাইড টেবিলে রাফির একটা হাস্যজ্জ্বল মুখের ছবি। ছবিটা দেখে আমার ভালো লেগে যায়। আমি ছবিটা হাতে তুলে নিয়ে আর দেখতে লাগি, নীল রঙের শার্ট পরা একটা শ্যামবর্ণের ছেলের ছবি। ছেলেটা আর কেউ না, আমারই জামাইজান রাফির ছবি। ছবিটার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইলাম। এই যেন এক রূপকথার যে রাজকুমার, মাশা আল্লাহ, আমার জানটাকে নীল রঙের শার্টে অনেক সুন্দর লাগে দেখতে। ছবিটা মুখে কাছ নিয়ে ঠোঁটের ছোঁয়া দিলাম তাতে। এরপর ছবিটা বুকের মাঝে নিয়ে মনে মনে ভাবছি, আজ থেকে এই মানুষটা আমার একান্তই আমার, লিখিত ভাবে তাকে আমি আজ আমার করে পেয়েছি, এইসব ভাবছি আর মুচকি হাসি দিচ্ছি। একটু পর হুট করেই ঘুমিয়ে গেলাম হাসি মাখা মুখটা নিয়ে। অন্যদিকে, দোস্ত থাক, রুমে যাই। আরে এত তারা কিসের, ভাবি তো আর পালিয়ে যাচ্ছে না, আর একটু পর যা। না রে, জেরিন একাই রুমে বসে আছে, ভয় পাবে মেয়েটা, নতুন পরিবেশ ও মানতে পারবে না, সহজে মানিয়ে নিতে হবে। অনেকক্ষণ তো হলো তোদের সাথে আড্ডা দিচ্ছি, এবার ভাই আমাকে রুমে যেতে দে। আচ্ছা যা যা, ভাবির জন্য তো চিন্তা করিস না, নইলে এখানেই হার্ট অ্যাটাক করবি, শেষে দেখা যাবে আমাদের ভাবিটা বিয়ের রাতেই স্বামীর শোকে পাগল হলো। দূর, তোদের সাথে খামোখা বক বক করতে পারবো না, গেলাম আমি, থাক। রুমের দিকে যত এগিয়ে যাচ্ছি তত ভয় লাগছে না জানি আমার বউটা কি করছে। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:45 বাজে। বুকের মাঝে ধুকপুক করছে। জেরিন রেগে কি বোম হইয়াছে নাকি নির্ঘাত আমাকে বালিশ পেটা করবে, ভয়ে ঢোক গিললাম। রুমের দরজা হালকা ভেজানো একটু ধাক্কা দিতেই খুলে গেল। ভিতরে গিয়ে দেখলাম রুমের ড্রিম লাইট জ্বলছে আর আমার বউটা শুয়ে আছে। জেরিনের পাশে গিয়ে বিছানায় উঠে বসলাম। বার কয়েকবার ডাকলাম কিন্তু না, কোনো সারা শব্দ নেই। তাই ফোনে ফ্ল্যাশ অন করে দেখলাম আমার বউটা ঘুমিয়ে গেছে। আমি জেরিনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম ওর হাতটা ছোট্ট বাচ্চাদের মতো বুকের কাছে গুটিসুটি করে রাখা, ঠোঁট উল্টে ঘুমাচ্ছে। আসলেই আমার বউটা বড্ড পিচ্ছি। পিচ্ছি হলে কি হবে, ভীষণ ফাজিল, সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। জেরিনের হাতটা ঠিক করার সময় বুঝলাম ওর হাতে কিছু একটা আছে যা ও শক্ত করে ধরে আছে। হাত টান দিতে দেখলাম ওর হাতে আমার ফটো ফ্রেম। পাগলিটার হাত থেকে ছবিটা নিয়ে টেবিলে রাখলাম। আমার বউটার হাতের দিকে তাকিয়ে দেখলাম দুহাত ভর্তি মেহেদি। শুনেছি যাদের স্বামী বেশি ভালোবাসা দেয় বউকে, তাদের হাতেই নাক মেহেদি বেশি রঙিন হয়। হাত দুইটা টেনে নিয়ে চুমু খেলাম হাতের তালুতে। পাগলিটা খানিকটা শিউরে উঠলো, আমি মুচকি হাসলাম। পাগলিটা বালিশ ছাড়াই ঘুমিয়ে গিয়েছিল। আমি কোলে নিয়ে জেরিন তাকে ঠিক করে শুয়ে দিলাম, অমনি তার ঘুম ভেঙে গেল। মিটমিটিয়ে আমার দিকে তাকিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, ও জামাইজান, একটা গান শোনাবা, ঘুমাবো আমি। পাগলিটার মাথা আমার কোলে নিলাম আর পাগলিটার কপালে একটা চুমু দিয়ে বলতে শুরু করলাম একটা গান। ঘুমাও তুমি, ঘুমাও গুজান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। ঘুমাও তুমি, ঘুমাও গুজান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে।
তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক তোলে। আজকে তোমার মনকে জড়ায় ধরবে আমার মন, গাছগাছালি গাইবে জনা গাইবে আমার মন। এত ভালোবাসা গোজার রাখিও আঁচলে, দোলাও তুমি দুলিয়ে আমি জগৎ বাড়ি দোলে। এত ভালোবাসা গোজার রাখিও আঁচলে, দোলাও তুমি দুলিয়ে আমি জগৎ বাড়ি দোলে। ঘুমাও তুমি ঘুমাও গোজান ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। স্বপ্ন ঘুমের মূর্ছনাতে বাতাসও সুর তোলে, ভালো লাগার শিশির কণা পরবেও আঁচলে। স্বপ্ন ঘুমের মূর্ছনাতে বাতাসও সুর তোলে, ভালো লাগার শিশির কণা পরবেও আঁচলে। এত ভালোবাসা গোজার রাখিও আঁচলে, দোলাও তুমি দুলিয়ে আমি জগৎ বাড়ি দোলে। ঘুমাও তুমি ঘুমাও গোজান ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। ঘুমাও তুমি ঘুমাও গোজান ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। গানটা শেষ হওয়ার আগেই দেখলাম আমার বউটা ঠোঁটের কোণে এক ছিলতে হাসি নিয়ে ঘুমিয়ে গেছে। আজ আমার চোখে ঘুম নেই, ঘুমটা হবে কেমনে দেখে আমি এত ভালোবাসি সেই মানুষটাই আজ আমার ঘরের বউ, আমার মনের রানী মন, আকাশে থাকা আমার চাঁদ। আমি রুমের জানালা খুলে দিলাম, আজ হয়তো পূর্ণিমা, তাই তো পূর্ণিমার পূর্ণ চাঁদের আলো জানালা বের করে আমার বউটার মুখে এসে পড়ছে, মোহনীয় লাগছে। বউটার দিকে অপলক নয়নে তাকিয়ে আমি ভাবছি চাঁদের আলো তো ক্ষণিকের, রাতে হবে দিনে মিলিয়ে যাবে, কিন্তু আমার চাঁদ শুধু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার সাথেই থাকবে ইনশাআল্লাহ। বউটার কপালে গালে মুখে চুমু দিলাম, এরপর বউটার দিকে তাকিয়ে সারা রাত কাটিয়ে দিলাম। শেষ রাতের প্রথম ভাগে আমার চোখে ঘুম নেমে এলো, বিছানায় শোয়াবো যদি ঘুম ভেঙে যায়। আসসালাতু খায়রুম মিনান নওম, অর্থ ঘুম থেকে সালাত উত্তম। দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের সুমধুর সুরে আমার ঘুম ভেঙে গেল। উঠে বসতে নিয়ে বুঝলাম কেউ একজন আমাকে আঁকড়ে ধরে রেখেছে, কিন্তু অন্ধকারে সে কোথাটা বুঝলাম না, তাই লাইট জ্বালিয়ে নিলাম। আয় হায়, আমার সোনার টুকরা জামাইটা দেখি বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে গেছে, আমি তার কোলে শুয়ে আছি। উঠে পড়লাম কোল থেকে, তার হাতের মাঝ থেকে খুব যত্ন সহকারে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। ও কিছুটা নড়েচড়ে উঠল, কিন্তু পরক্ষণে ঘুমে আবারও মগ্ন হয়ে গেল। আমি অজু করে আসলাম, এসে তাকে ডাকতে লাগলাম, এই শুনছো? নিশ্চুপ। এই উঠো, আজান হয়ে গেছে, নামাজ পড়বা তো নাকি? উমম। এই উঠবা নাকি গায়ের উপরে পানি ঢেলে দিব কোনটা? এতক্ষণ তার ঘুম কিছুটা হালকা হলো। আমার হাত ধরে একটানে তার বুকে ফেললো। লজ্জায় আমি চুপ করেছিলাম কিছু সময়। সে ঘুম ঘুম কণ্ঠ বলতে লাগে, ও বউ এমন করো কেন, একটু ঘুমাতে দিবা তো নাকি? সারা রাত ঘুমাইনি আমি, একটু তো দয়া মায়া করো, তোমার সোনার টুকরা জামাই আমি। মানে কি বললো এসব? সারা রাত ঘুমাওনি তো কি করেছো পুরো রাত? উমম। আরে রাগ করো না, আমার মিষ্টি বউটাকে দেখছিলাম, আর তুমি তো গান শুনতে শুনতে আমার কোলে ঘুমিয়ে গিয়েছিলে, তোমাকে তাই আর ডাকিনি, বুঝছো? বলেই আবার ঘুমিয়ে পড়লো সে। মাথায় রাগ থাকলেও মনে কিছুটা মায়া হলো, তাই আদরে গলায় বললাম, ওগো শুনছো আমার প্রাণপ্রিয় জামাই যান, 4 রাকাত নামাজ পড়া শেষ করে আবার ঘুমিয়ে নি। সে যেন শুনেও শুনল না। বললাম, আরে উঠো, মিষ্টি দিবনি। সে আড়মোড়া ভেঙে বলল, মম আমি তো মিষ্টি খাই না বউ। বললাম, শোনা, এটা অন্য মিষ্টি, নামাজ পড়লে দিব। সে কিছু সময় ভাবলো, বুঝে ওঠা মাত্র এক লাফে ঘুম থেকে উঠলো আর বলল, পাক্কা দিবা তো? আমি বললাম, হুমাম পাক্কা দিব। সে খুশি মনে অজু করে নামাজ পড়তে চলে গেল, আমিও নামাজ পড়ে নিলাম। মোনাজাতে দোয়া করলাম, ইয়া আল্লাহ, তুমি আমার অন্তর্যামী, আমার অন্তরের সকল কথাই আপনি জানেন। আপনি আমার স্বামীটাকে নেখায়াত দান করুন, আমাদের ভালোবাসাকে কবুল করুন, আমাকে তার জন্য কল্যাণকর বানিয়ে দিন, আমার সংসারে রহমত বরকত নাজিল করুন, সুম্মা আমিন। মোনাজাত শেষে কোরআন তেলাওয়াত করতে বসলাম। আমি আলহামদুলিল্লাহ ক্লাস 2 থেকেই কোরআন পড়তে শিখেছি। সূরা আর রহমান তেলাওয়াত শেষে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে লাগলাম। এমন সময় সে এলো, মসজিদ থেকে এসেই আমার পাশে বসলো আর আমার কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। কোরআন তেলাওয়াত শেষে দুজন মিলে বেশ কিছু দোয়া দরুদ পাঠ করলাম।
সে আদুরে গলায় বলল, বউ চলো না আর একটু ঘুমাই। আমি বললাম, জি না, আম্মুর সাথে রান্না করব, তুমি ঘুমাবি বলে রুম থেকে বাইরে যাওয়ার উদ্যোগ নিতেই সে আমার শাড়ির আঁচল টেনে ধরলো আর বলতে লাগলো, বউ তুমি না বলছিলে আমাকে মিষ্টি দিবা, তো মিষ্টি না দিয়ে কই যাবো? তার কথায় লজ্জা পেলাম, বললাম, সোনা মিষ্টি খেতে হয় না, ডায়াবেটিস হয় বুঝছো? না না, এটা তো শুনবো না, মিষ্টি দাও, তারপরে রুমের বাইরে যাও। হুম। আচ্ছা, চোখ দুইটা বন্ধ করো, মিষ্টি দিচ্ছি। আমার কথা শোনা মাত্র সে চোখ বন্ধ করলো। আমি এক দৌড়ে রুমের বাইরে চলে গেলাম। অন্যদিকে, কি হলো, বউ মিষ্টি দিতে এতক্ষণ লাগে নাকি? হুম। ও বউ কই চলে গেলে গো? দূর কথা কও না কেন, এই চোখ খুললাম কিন্তু হুমম, এ আমার বউ তো নেই। কই গেল আমার সোনা কিউট বউ? নিশ্চয় আমাকে ফাঁকি দিয়ে আম্মুর কাছে চলে গেছে। আচ্ছা ব্যাপার না, সময় একদিন আমারও আইব। এই বলে রাফি কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এইদিকে আমি, আম্মু কি রান্না করছো? এই যা, সরি সরি, তুমি বলে ফেলেছি। শাশুড়ি, আম্মু কি হয়েছে? মা আমার, তুমি বলেছো তো কি হয়েছে? তুমি তো আমার ছেলের বউ না, আমার আরেকটা মেয়ে, তুমি আমাকে তুমি করেই বলো কেমন? আমি খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আম্মু আমি রান্না করব তোমার সাথে, বলো কি কি রাখবে এখন? তুমি বরং এক কাজ করো মা, রুটি বানিয়ে দাও, সকালের জন্য রুটি আমলেট আর সবজি রাখবো। আমি আম্মুর কথা মতো ময়দা বোল তৈরি করলাম আর বেলুনি পিড়ে নিয়ে রুটি বানাতে শুরু করলাম। রুটি বানাতে বানাতে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। শৈশবে আম্মু, জি আম্মু, আম্মু আমি রুটি রুটি বানাবো। না শোনো মা আমার, তুমি পারবে না। না আমি পারবো পারবো। হুম। সোনা মা আমার, জেদ করে না, তুমি যাও খেলনা পাতি দিয়ে খেলা করো। হু বললাম তো, আমি রুটি বানাবো। আমার সোনা মেয়ে রাগ করে না, এই নাও এই পিচ্ছি পিড়া আর বেলুনিটা, তোমার রুটি বানা কেমন? কিছুক্ষণ পর পুরো শরীর ময়দায় মাখামাখি হয়ে গেছে আমার। আম্মু দেখো আমি রুটি বানিয়েছি। বাহ, এটা তো রুটি না, বাংলাদেশের মানচিত্র। আম্মু তুমি কি আমাকে বকলে? না সোনা, তুমি খুব সুন্দর রুটি বানাতে পারো। আমি হাসি। বর্তমানে শৈশবের স্মৃতিগুলো আজ যেন চোখে চোখে ভাসছে। হুট করেই বড় হয়ে গেলাম। আমি গভীরভাবে কিছু ভাবছি, তা দেখে শাশুড়ি আম্মু বলল, কি হলো মা, এমন আনমনা হয়ে আছো কেন? বাড়ির কথা মনে পড়ছে বুঝি? না আম্মু, ছোটবেলার কথা মনে পড়ছে। বুঝতে পেরেছি, এখন মন খারাপ করে থেকো না তো, রান্না প্রায় শেষ, তুমি যাও গিয়ে রাফিকে ডেকে নিয়ে আসো, এদিকটা আমি সামলে নিচ্ছি। আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আমাদের রুমের দিকে চলে গেলাম। আয় হায়, আমার কিউট জামাইটা দেখি এখনো ঘুমিয়েছে। আমি তার পাশে বসলাম। কি সুন্দর করে ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায় পোড়ায় যেন সে নিষ্পাপ শিশু। এলোমেলো চুলগুলো রাফির কপাল জুড়ে লেপ্টে আছে যেন। হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম, বেহায়া চুলগুলো আবার বাতাসে উড়ে এসে ওর কপালে পড়লো। ঠোঁটের দিকে তাকিয়ে মনে মনে ভাবছি একটা চুমু খাবো, কিন্তু ও যদি জেগে যায় তো। মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম আর রাফির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। কতক্ষণ ছিলাম এভাবে, খেয়াল নেই। হঠাৎ মনে পড়লো, আমাকে তো আম্মু বলেছে ওরে ডেকে নিয়ে যেতে, সকালে নাস্তা করতে হবে, আর আমি কিনা ওর ঠোঁটের মিষ্টি খাচ্ছি। দূর, এসব ভেবে যেই না ওকে ছেড়ে উঠতে নিলাম, অমনি রাফি আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে নিল আর বলতে লাগলো, সোনা বউ, এভাবে চুরি করে মিষ্টি খাওয়া কিন্তু ভালো না, হুমম, পেট খারাপ করবে বুঝছো? আমি লজ্জায় চুপ করে আছি। ও আবার বলতে লাগলো, তোমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমাকে বললে তো পারো, তা আমি একটু মিষ্টির স্বাদ নিতাম। বলেই ঠোঁটের কোণে দুষ্টু মিষ্টি হাসি নিয়ে আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। নির্লজ্জ কোথাকার, মুখে কোনো কথা আটকায় না তাই না? সে বলল, আরে সোনা, আমি তো তোমার কাছে নির্লজ্জ, কারণ তুমি আমার সোনা বউ।
বউয়ের কাছে নির্লজ্জ না হলে তো আব্বু ডাক শুনতে পারবো না। ওর এমন কথা শুনে আমি যেন লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলাম। বললাম, চলো খেতে যাই, আম্মু যেতে বলেছে। রাফি বলল, তা তো যাবো, আগে আমার পাওনাটা মিটিয়ে দাও। পাওনা কিসের পাওনা? তুমি তো আমার কাছে কিছু পাবে না। শোনো বউ, আমার সামনে বসো, টপাটপ চুমু খাবো, এরপর রুমের বাইরে যাব। ওর কথা শুনে আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলাম। আমার এভাবে তাকানো দেখে রাফি বলতে লাগলো, বউ তুমি কি খুব ক্ষুধার্ত? না তো, কেন? না মানে, যেভাবে লোভাতুর চোখ নিয়ে তাকিয়ে আছো মনে হচ্ছে তুমি ক্ষুধায় কাতর, আমাকে আস্ত গিলে ফেলবে। তার কথা শুনে রাগ হলো, মুখ ভেঙচি কেটে বললাম, উমম কইছে, আমার মোটেও ক্ষুধা লাগেনি উমম। সে বলল, তাহলে আসো, আজ আর সকালে নাস্তা করবো না, দুজন দুজনকে চুমু খাবো, তাহলে পেট ভরে যাবে। তার এমন নির্লজ্জ কথা শুনে আমার দুইটা চোখ ছানাবড়া হয়ে গেল। বললাম, এই তুমি এমন কেন? হ্যাঁ, এসব কি বলছো? আমি লজ্জা পাই তো নাকি? সে বলল, এত লজ্জা পেলে কি করে হবে বলো তো, আমার তো ক্রিকেট টিম বানানো শখ। তার এসব ঠোঁটকাটা স্বভাবের কথা শুনে আমি হনহন করে রুমের বাইরে যেতে লাগলাম। সে হুট করে এসে কোলে তুলে নিল আমাকে। এই নামাও আমাকে, পড়ে যাবো তো নাকি? না বউ, তোমাকে ফেলে দিয়ে কোমর ভেঙে দেওয়ার শখ নয়, শেষে আমাকে আবার তোমায় কোলে নিয়ে ঘুরতে হবে। ওর এসব কথা শুনতে শুনতে আমার কান গরম হয়ে গেল, যেন আলবেছে ঘুমিয়ে গেল। হুট করে এসে বুঝতেও পারলো না আমি ঘুমিয়ে গিয়েছি, কারণ আমার উনি তখন মনে মনে ভাবছিল যে আর কিভাবে আমাকে লজ্জা দেওয়া যায়। যখন সে দেখলো আমি তার কোলে ঘুমে ঢলে পড়েছি, তখন সে চুপচাপ আমাকে বিছানায় শুয়ে দিল আর আমার হাত দুইটা তার হাতে দখলে নিল। বউ, আমার সোনা বউ, রাতে ঠিক মতো ঘুমানি, তাই না? তার জন্যই তো আমার কোলে এসেই ঘুমিয়ে গেলে। কপালে চুমু দিলাম, একটা জেগে থাকতে তো দিতে দাও না, তাই ঘুমন্ত অবস্থায় দিলাম। ভালোবাসি পিচ্ছি বউ আমার, আমি তোমায় অনেক ভালোবাসি। থাকো বউ, তুমি ঘুমাও, আমি খেয়ে তোমার জন্য খাবার রুমে নিয়ে আসি। আম্মু, ও আম্মু। কি হয়েছে বাবা? তোমার বৌমা ঘুমিয়ে গেছে, আমি খেতে আসলাম, খেতে দাও। সে কি কথা? মেয়েটার শরীর খারাপ করেনি তো? আরে না, কি যে বলো, ওর হয়তো ঘুম পেয়েছে, তুমি আমাকে খেতে দাও আর ওর খাবারটা প্লেটে বেড়ে দাও। আচ্ছা দিচ্ছি বাবা, তুই খেয়ে নে। খাওয়া শেষে জেরিনের জন্য খাবার প্লেটে সাজিয়ে রুমে যাচ্ছি, এমন সময় আম্মু ডাকলো, বলল, বাবা বিয়েটা তো হুট করেই হলো, তোর আব্বু চাচ্ছে বেশ কিছু আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের ডেকে আনবে আর ছোটখাটো অনুষ্ঠান করে তোদের বউয়া ভাতের আয়োজন করবে। এতে তুই কি বলিস? আমার কোনো আপত্তি নেই আম্মু, তুমি আব্বুর সাথে সবটা সামলে নেও, আমি এখন তোমার বৌমাকে খাওয়াবো আর একটু রেস্ট নিব। এই বলে গটগট পায়ে আমার রুমে গেলাম, নিয়ে দেখলাম বউটা ঘুমিয়ে আছে। এখনো বার কয়েক ডাকলাম, কিন্তু না, বউটা তো ঘুম থেকে উঠছে না। দুপুর বেলা 11টা বাজে, এখন আর কতক্ষণ ঘুমাবে, উঠো যান। ও সোনা বউ আমার, ওঠো না। উমম, কি হয়েছে? বউ, ঘুম থেকে উঠে বসো, তোমার জন্য খাবার রুমে এনেছি। আমি ঘুম ঘুম কণ্ঠে এক চোখ খুলে বললাম, আমার খেতে ইচ্ছে করছে না, আমাকে ঘুমাতে দাও। বলে যেই না পাশ ফিরে শুয়েছি, অমনি রাফি বলল, তুমি উঠবা না? আচ্ছা, না উঠলে একটু পর মা আসবে, বাবাও আসবে, তখন তাদেরকে বলবো আপনার মেয়েকে আপনারা নিয়ে যান, ও এমনই চিকনে, আবার ঠিক মতো খেতে চায় না। ওর এসব কথা শুনে আমার চোখের ঘুম ছুটে গেল। বললাম, কি বললা? আমার আম্মু বাবা আসবে আজকে? হ্যাঁ গো, আমার শাশুড়ি আম্মুরা আসবে আজকে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে নিজ হাতে তুলে খাওয়াবো। আমি ফ্রেশ হয়ে এলাম আর রাফির সামনে বসলাম। ও আমাকে রুটি ছিঁড়ে ডিম ভাজি দিয়ে খাওয়াতে লাগে, আমিও খুশি মনে খেতে লাগি। খাওয়া শেষে আমার ননদি রুমে আসে আর বলে, ভাবি, আম্মু ছোট করে তোমাদের বৌভাতের অনুষ্ঠান করছে। আমি বলি কি, তুমি একটু সাজবা প্লিজ। আমি বললাম, ঠিক আছে সাজবো, তুমিও চলে আসো, দুজন মিলে একসাথে সাজবো। রিভা হাসি মুখে চলে গেল তার রুমে জামা কাপড় নিয়ে আসতে। এই ফাঁকে আমি গোসল করে নিলাম আর ভেজা চুল ছেড়ে শুকাতে দিলাম।
রাফিকে বললাম, যাও গোসল করে আসো, বৌভাত অনুষ্ঠানের জন্য যে নেভি ব্লু পাঞ্জাবি কিনেছো সেটা পরবা, আমিও নীল কাতান শাড়িটা পরবো। আমার কথা শুনে সে মুচকি হেসে ওয়াশরুমে গেল গোসল করতে। গোসল শেষে ফিরে এসে বলল, বাহ, আমার বউটাকে দেখছি নীল শাড়িতে পুরাই নীল পরি লাগছে, আর হ্যাঁ, আমি তো নতুন করে প্রেমে পড়ে গেলাম। রাফির কথা শুনে আমি মিটিমিটি হাসলাম, বললাম, তা আমার জান পাখি, তুমিও নীল রঙের পাঞ্জাবিটা পরে নেও, আমার সাথে ম্যাচিং হবে তাহলে। সে আমার কথা মতন নীল রঙের পাঞ্জাবি পরে নিল, বলল, ও বউ, তোমার জামাইয়ের চুলগুলো একটু মুছে দাও তো। বললাম, ও মম, শখ কত পারবো না আমি হো। ওই দিবা নাকি? কোলে তুলে নিচে ফেলে দিব কোনটা? সে তুমি যে ইচ্ছে করো, আমি এখন সাজবো হুমম, তুমি নিজের কাজ নিজে করো। আনো রোমান্টিক বউ কোথাকার হো, ভিড় করে। এই তুমি কি বললা? কই কিছু না তো, খানিকা থুতলি আমার রাগি ফেস দেখে। হুহ, আমি শুনেছি হুমম, দাঁড়াও দেখাচ্ছি আমি কতটা রোমান্টিক। এই বলে রাফির সামনে গেলাম আর বললাম, আসো সোনা, মিষ্টি খাবো একটু। আমার এমন কাণ্ড দেখে সে কিছুটা বিব্রত হলো বোধ হয়, আমি তার আরো একটু সামনে যেতেই পিছন থেকে আমার ননদি বলে উঠলো, আমি কিন্তু কিছু দেখিনি হুমম। এই রে, আমার রোমাঞ্চের 12টা বাজিয়ে দিল দেখছি, লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইলাম। রাফি রিভাকে ধমক দিয়ে বলতে লাগলো, এই তোর কি কাণ্ড জ্ঞান নেই? বড়দের রুমে ঢোকার সময় নক করতে হয় জানিস না? তুই দিলি তো আমার আর তোর ভাবির রোমান্সে পানি নিলে। রিভা খানিকটা ভয় পেল আর আমতা আমতা করে বলতে লাগলো, আসলে ভাইয়া, আমি তো আর জানি না যে তোমরা এখন রোমান্স করছো, সরি ভাইয়া। আমি বললাম, আরে সমস্যা নেই, এসো সাজো, আমিও সাজবো। রিভা আশ্বস্ত হয়ে রুমে এসে বসলো। আমি রাফির মাথা মুছে দিতে লাগি, তাহলে দিয়ে সময় সুযোগ বুঝে সে হুটহাট চুমু দিলাম, আমি যেন লজ্জায় মিয়ে গেলাম। রাফি বলল, এখন তুমি তৈরি হয়ে নাও, আমি একটু বাইরে যাচ্ছি, এ বলে সে রুমের বাইরে গেল। আমি রুমের দরজা লক করে দিলাম। ভাবি, তুমি কি একা শাড়ি পরতে পারবে? পারবো, কেন, কি হয়েছে? না মানে, আমি আরো ভাবলাম যে ভাইয়াকে ডেকে নিয়ে আসি যেন সে তোমায় শাড়ি পরতে সাহায্য করতে পারে। তার কোনো প্রয়োজন নেই, তুমি চুপচাপ সাজো, আমিও সাজবো, আগে শাড়িটা পরে নেই। এই বলে আমি শাড়ি পরলাম। শাড়ি পরা শেষে সাজতেন বসলাম। একে তো গরমের দিন, ভারী মেকআপ করলে ঘেমে গেলে আমাকে পুরোই শাকচুন্নির মতো লাগবে, এই ভেবে হালকা করে সাজার সিদ্ধান্ত নিলাম। মুখে হালকা মেকআপ, চোখে ডানা করে কাজল দিলাম, ঠোঁটে লিপস্টিক দিলাম। ননদিকে বললাম চুলটা বেঁধে দিতে। ননদি আমার চুল বেঁধে দিতে দিতে বলল, ভাবি, ভাইয়া জানো, ভাইয়া না রোজ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তো। তাই তার নামাজ পড়ে কি চাইতো মোনাজাতে? ওমা, তুমি এটা জানো না? ভাইয়া তো তোমাকে চাইতো, কাঁদতো মোনাজাতে। আমি একদিন শুনেছি কেঁদে কেঁদে দোয়া করতেছে ভাইয়া যে, ও আল্লাহ মালিক, তুমি তো উত্তম পরিকল্পনাকারী, দয়া করে মেহেরবানি করে আমার জেরিনকে তুমি আমার করে দাও। এভাবে দোয়া করতো ভাইয়া। সত্যি ভাবি, তুমি খুব ভাগ্যবতী, তাই তো আমার ভাইয়ার মতো একজন মানুষকে তোমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছ। আমিও মনে মনে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আমি সত্যিই অনেক ভাগ্যবতী। আমাদের সাজগোজ সম্পন্ন হতেই রুমের বাইরে চিল্লা পাল্লা শুনতে পেলাম। বুঝতে পারলাম সবাই হয়তো চলে এসেছে। দুপাট্টা মাথায় তুলে নিয়ে রুমের বাইরে এলাম। বসার রুমে আম্মুকে দেখা মাত্র আমি গিয়ে জড়িয়ে ধরলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কেমন আছি, খেয়েছি কিনা এসব জিজ্ঞেস করলো। আমি উত্তর দিলাম। দুপুরের দিকে বউ ভাতের অনুষ্ঠান শুরু হলো। আমি, আমার শাশুড়ি আম্মু, আমার ননদি, আমার আম্মু বাবা সবাই এক টেবিলে বসলাম। খেতে বসেও বারবার এদিকে সেদিকে তাকাচ্ছিলাম। আমার হাবভাব দেখে ননদি ফিসফিসানো কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাবি, তুমি কি রাফি ভাইয়াকে খুঁজছো? আরে না, আমি এমনিই তাকিয়ে আছি। মোটে না, তুমি ভাইয়াকে মিস করছো জানি আমি হুমম। এই চুপ থাকো তো, এখানে বড়রা আছেন, এসব শুনলে কি মনে করবে হুমম? চুপচাপ খেয়ে নেও। আমার মৃদু ধমকে রিভা খেতে লাগলো, কোনো কথা না বাড়িয়ে। খাওয়া শেষে আমি রুমে গিয়ে বসলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই একে একে সব আত্মীয় স্বজন আর রাফির বন্ধুরা রুমে আসে, আমাদের জন্য গিফট দিয়ে চলে যায়।
আমি সবকিছু সাজিয়ে রাখি এমন সময় রিভা দরজায় নক করে। ভাবি আসবো? হুম আসো, আমি একাই রুমে আছি, তাই পারমিশন নিতে হবে না। ভাবি আন্টিরা বলল তোমাকে নাকি সাথে করে নিয়ে যাবে, যদি কোনো সমস্যা না থাকে তো আমাকে একটু নিবা তোমাদের সাথে। আরে না, সমস্যা থাকবে কেন, তুমি যাও তোমার ব্যাগ গুছিয়ে রেখে দাও, আমিও ব্যাগ গুছিয়ে নিব, বাড়ি গিয়ে 3 দিন থাকবো। আমার কথা শুনে রিভা খুশি মনে চলে গেল। আমি আমার ফোনটা বের করে রাফির নাম্বারে কল দিলাম। রিং হচ্ছে কিন্তু ফোন উঠাচ্ছে না। দূর, মেজাজটাই খারাপ করে দেয় ওর, আবার বড় অভ্যাস ফোন সাইলেন্ট করে রাখা। এ নিয়ে যে কত বকা খেয়েছে তার কোনো নিয়ত্তা নেই। আমি ব্যাগ গুছিয়ে নিলাম, 3টে শাড়ি নিলাম, শাড়িগুলো অবশ্য আমি কিনে নিয়ে একটা শাশুড়ি আম্মু দিয়েছে, আর বাকি 2টা বিয়ের আগে রাফি গিফট করেছিল। 3টে শাড়ি 3 রঙের, রাফির দেওয়া একটা লাল জামদানি, মাঝখানে সূক্ষ্ম পুঁতির কাজ করা, অন্যটা নীল রঙের জামদানি, পাড় সাদা সুতায় বোনানো, আঁচলে টার্সেল লাগানো, আর আরেকটা হালকা গোলাপি রঙের কাতান শাশুড়ি মা দিয়েছেন। রাফির জন্য শার্ট, শার্ট সহ আমার কিছু কসমেটিক্স গুছিয়ে ব্যাগে রাখলাম। বৌভাতের সাজেই যাব বাবার বাড়িতে, আর সময় নষ্ট করে সাজলাম না। রুমের বাহিরে এসে দেখি আমার অনি বন্ধুদের সাথে গল্প করছে, আমি কিছু না বলে রিভার রুমে গেলাম, নিয়ে দেখি ও সাজতেছে। বললাম, হয়েছে গো হয়েছে, আর আটা ময়দা মাখতে হবে না, চলে যায়, নয়তো রাত হয়ে যাবে। রিভা আমার কথা শুনে তাড়াতাড়ি সাজলো আর বলল চলো এবার যাই। রিভাকে সাথে নিয়ে মা বাবার রুমে গেলাম, গিয়ে দেখি ওনারা বসে আছে। আম্মু, বাবা, আমি বাড়ি যাচ্ছি, দোয়া করবেন যে ভালোভাবে যেতে পারি। ঠিক আছে, সাবধানে যেও। কেমন, মা বললেন। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু 3 দিন থাকবো হুমম। এতদিন কেন থাকবে হুম, বাসাটা ফাঁকা ফাঁকা লাগবে, তাড়াতাড়ি চলে আসিও, বাবা বললেন। আমি সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম, আর আম্মু, বাবা, রাফি আর আমার ছোট্ট ননদির সাথে রওনা হলাম বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতে রাত 8টা বেজে গেল। ফ্রেশ হয়ে আমার রুমে বসে আছি, এমন সময় দেখলাম আমার উনি দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। রাফি আমার দিকে তাকিয়ে বলল, ও বউ টুকি। মেজাজটাই খারাপ হয়ে গেল, রাগি লুকে একবার তাকাইলাম রাফির দিকে। আমার রাগি লুক দেখে রাফি কিছুটা ভয় পেল আর ঢোক গিলল, আস্তে করে বলল, শোনো বউ, তো তুমি কি রাগ করেছ? না, রাগ করবো কে, আমি তোর কে যে তোর উপরে রাগ করে থাকবো? আমি এমনই রাগ উঠলে তুই তুকারি করি। বউ, আমি শিওর তুমি রাগ করেছ, আমার সোনা বউ রাগ করে না, প্লিজ। চুপ থাক আর আমার রুম থেকে চলে যা, তোকে আমার দরকার নেই। কিন্তু আমার তো দরকার আছে, মানে তোমাকে ছাড়া রাতে ঘুম ধরবে না। বউ, প্লিজ আর রাগ করে থেকো না তোমার অবলা স্বামীর ওপর। আমি কিছু না বলে চুপচাপ একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যাই। আমার মাথায় এখন প্রচন্ড রাগি, মাথাটা ঠান্ডা করতে গোসল প্রয়োজন। গোসল শেষে শাড়ি পরে রুমে আসলাম, ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতেন লাগি। পাশ ফিরে দেখি রাফি শুয়ে আছে, শুয়ে থেকে ফোন ঘাটছে, যা ইচ্ছে করুক, তাই আমার কি হব। একটু পর আম্মু এসে ডেকে গেল খাওয়ার জন্য, বললাম যাচ্ছি, যাও তুমি। আমি রাফিকে না নিয়ে খেতে চলে গেলাম। আমাকে একা আসতে দেখে আম্মু বলল, ওই কিরে তুই একা কেন, জামাই কই? আমি ভেবেচিকে খেয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম রাফি হয়তো আমার পিছনে পিছনে চলে আসবে খেতে, কিন্তু না, উনি তো আসেননি। রাগী কিরমির করে বললাম, আমি কেমনে কমু তোমার মায়ের জামাই কানে। আমার এমন সব অদ্ভুত ভাষা দেখে আমার ননদি আমার দিকে তাকিয়ে বলল, ও ভাবি, তুমি এসব ভাষা কিভাবে বলছো, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সবার এহেন কথা শুনে আমার রাগ উঠল, রাগ কন্ট্রোল করে খেতে বসলাম। আবার বাবা বলতে লাগলে, রিভা তুমি যাও তো, রাফিকে ডেকে নিয়ে আসো, প্রথম প্রথম জামাই এসেছে, তাকে রেখে আমরা কিভাবে খাবো। বাবার কথা শুনে রিভা গেল রাফিকে ডাকতে, কিন্তু আসতে এত সময় লাগছে কেন? ভালোই কিছুক্ষণ সময় পর রাফি আসলো, এসে অলস ভঙ্গিতে বলল, কি হয়েছে বাবা, ডাকছেন? বাবা তুমি কি করলে? বাবা বসো, একসাথে খেয়ে নেই সবাই। রাফি, বাবা আমার শরীরে জ্বর জ্বর ভাব, হাত ব্যথা করছে, আমি এখন আর খাবো না, রুমে গেলাম।
আমি মনে মনে ভাবছি এর আবার কখন জ্বর এলো কিনা, মিথ্যে কথা মাইরি। আম্মু বলল, জেরিন তুই এক কাজ কর, তোর আর রাফির খাবারটা রুমে নিয়ে যা, দুজন মিলে খেয়ে নে গিয়ে। আর তোর রুমে সাইড টেবিলের ড্রয়ারে মেডিসিন আছে, রাফিকে খাইয়ে দিস যা, আর দেরি করিস না। আম্মুর এসব কথা শুনে রাফি আমার দিকে তাকালো আর চোখ টিপ মারলো। গাছের ডালে কাক, আমি তো পুরোই অবাক। রাফি রুমে চলে গেল, আমিও প্লেটে খাবার সাজিয়ে নিয়ে ওর পিছে পিছে যেতে লাগলাম। কেয়ার করা একটা মাত্র জামাই বলে কথা। রুমে গিয়ে খাবারটা সাইড টেবিলে রেখে রুমের দরজা লক করলাম। রাফি দেখি বিছানায় উঠে বসে আছে, রিল্যাক্স মুডে দেখি গায়ে জ্বালা ধরে গেল হো হো। রাগ সব আড়াল করে বললাম, খেয়ে নে, প্লেটে খাবার এনেছি হো। সে কি, তুমি আমার বউ, কোথায় নিজ হাতে তুলে খাওয়াবে তা না করে আমাকে খাইতে বলছো, এ কেমন কথা বলবেন? নিজের হাত কি বাসায় রেখে এসেছেন নাকি হাত দুইটায় ঠাড়া পড়েছে? হুমম, চুপচাপ নিজের হাতে খা। আমার সোনা বউ, রাগ করে না প্লিজ। এভাবে রাগ করে এমনিতে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা রাগ করবো না, তুই থাক, আমি একাই খেয়ে নিলাম। হু হো, আমার ক্ষুধা লেগেছে। এ বলে আমি বিছানায় বসে একা একাই খেতে লাগলাম। কিছু সময় পর আমার প্লেটের সামনে এসে রাফি বলতে লাগে, বউ ও, আমার বউ, আমারও ক্ষুধা লেগেছে, আমায় একটু তুলে খাওয়াই দিবা? সোনা বউ আমার, প্লিজ খেয়ে দাও না। আমার মনে মায়া লাগলো, তাই এক লোকমা ভাত তার মুখের সামনে তুলে ধরতেই সে খেয়ে নিল টুপক করে। আমি রাগটা মনের মাঝে রেখে দিলাম, আমিও খাচ্ছি, সে ফাঁকে ফাঁকে ওরেও খাওয়াতে লাগলাম। একটু সময় পর হাতে মৃদু কামড় অনুভূত হলো, বুঝলাম ফাজিলটা কামড় দিয়েছে। রাগি চোখে তার দিকে তাকাতেই দেখি সে চোখে মায়া নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। খাওয়া শেষে পানিটাও আমার হাতে খেল, প্লেট রেখে এলাম। রিভা দেখি আম্মুর সাথে গল্প করছে, আমিও করতে চাইলে রিভা বলল, ভাবি তুমি বরং ভাইয়ার কাছে যাও, ভাইয়া অসুস্থ। ওর কথায় সায় দিয়ে আম্মু বলল, হ্যাঁ রে মা, তুই রুমে যা, আমাদের সাথে কালকে গল্প করিস। অগত্যা আমাকে রুমে আসতে হলো। উনি দেখি ফোনে ফ্রি ফায়ার খেলছে, আবার দমিয়ে রাখা রাগটা আবার ও যেন জেগে উঠল। আমি ধীর পায়ে গিয়ে ওর শার্টের কলার চেপে ধরে বলতে লাগলাম, এই কি সমস্যা তো, তোর শরীরে তো কোনো জ্বর নেই, শুধু শুধু মিথ্যা বললি কেন আম্মু বাবার সামনে? মানে? কি মানে করছিস বল, তোর জ্বর হুট করে কি চাঁদের দেশে গিয়েছে নাকি? আসলে আমার তোমার হাতে খেতে ইচ্ছে হয়েছিল বউ, তাই নানান তাল বাহানা করে তোমার হাতে খেলাম। ওর এসব পিত্তি জ্বলানো কথা শুনে যেই না ওর গালে কামড় বসাতে গেলাম, ও নিজেই আমাকে হেঁচড়ে টান মেরে চার রসফল হয়ে এক করে দিল। আচমকা এমন হয় নিজেকে যেন বেসামাল মনে হলো, মনে হচ্ছিল আমি যেন শূন্যে ভাবছি। কিছুটা ধাতস্থ হতেই রাফিকে ধাক্কা দিলাম। কিন্তু সে এক বিন্দু নড়ল না, অনড় হয়ে রইল যেন আমার অধরে এক অমৃত সুধা, আর সে যে এক তৃষ্ণার্ত ভ্রমর যে মধু খেতে ব্যস্ত। লজ্জায় তো আমার মূর্ছা যাওয়ার জোগাড়। এভাবেই কেটে গেল ৫-১০ মিনিট। হা হা হো। ফাজিল এমন করলি কেন? কেমন করেছি বউ? এই এতক্ষণ কি করলা ভুলে গেছো নাকি? কই কি করলাম, কিছুই তো করিনি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, তোমার সাথে আমার আড়ি আড়ি আড়ি। এই বলে আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। ও আমার সাথে শুয়ে পড়লো, আমার চুলের খোপা খুলে দিল, মুক্ত হয়ে চুলগুলো থরথর করে আমার পুরো পিঠ ছেয়ে গেল। চুলের মাঝে মুখ লুকিয়ে কানের কাছে ফিস ফিস করে নেশালো গলায় বলল, ও বউ, তুমি না গত সকালে বলছিলে আমাকে মিষ্টি দিবা, কিন্তু তুমি তো মিষ্টি দিতে ভুলেই গিয়েছিলা, তাই এখন একটু সুযোগ পেয়ে মিষ্টি খেয়ে নিলাম। রাফির এমন নেশা লাগানো কথায় আমি যেন ঘোরের মধ্যে চলে গেলাম। নিজেকে স্বাভাবিক করে ওর দিকে ফিরলাম, আমি আমার আক্ষেপ দয় এখনো লজ্জায় তীর তীর করে কাঁপছে। সে আমার কম্পনরত দু আখিতে উষ্ণ চুমু এঁকে দিল আর আমাকে জড়িয়ে ধরে বলল, ঘুমাবো আমার। আমি নিশ্চিন্ত মনে তার বাহুদ্বয়ের ভিতরে ঘুমিয়ে গেলাম। আমি যেন এক বিড়াল ছানা, সে যেন আমার আশ্রয় দেয়া মনিব। এক ঘুমে রাত কেটে ভোর হয়ে গেল। ফজরের নামাজ আদায় করে আবারও একটু বিছানায় গায়ে এলিয়ে দিলেন, খুব ঘুম পাচ্ছে, তাই আবারও ঘুমিয়ে গেলাম।
অন্যদিকে রান্নাঘরে আন্টি আর কি কি রান্না করবেন? এই তো মা, তোমার ভাইয়ার জন্য একটু বিরিয়ানি রান্না করব। জেরিন বলেছিল বাবা রাফির নাকি বিরিয়ানি অনেক পছন্দের একটা খাবার। রিভার সাথে কথা বলতে বলতে আম্মু রান্না করছিল। রান্না শেষে সব ডাইনিং এ সাজিয়ে রাখতে ব্যস্ত তারা। এদিকে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম রাফি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কয়েকবার ডাকলাম, ওই শুনছো? নিশ্চুপ। উঠো, আর কত ঘুমাবা? ঘুমাতে দাও। যদি তুমি ঘুম থেকে না উঠো তাহলে আমি তোমার উপরে পানি ঢেলে দিব। না বউ, এমন করো না, আমাকে আর একটু ঘুমাতে দাও প্লিজ। ঠিক আছে ঘুমাও, তবে আমি আম্মুর কাছে যাব। ওই না, আর কিছুক্ষণ থাকো। দূরর এমন করো কেন? 2 দিন পরে মায়ের কাছে এসেছি, একটু সময় তো কাটাতে দিবা নাকি? আমার কথা শুনে তার হাতের বাঁধন কিছুটা হালকা হলো। আমি তড়িৎ গতিতে উঠে পড়লাম আর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে চুলগুলো আছে একটা খোপা বাঁধলাম, চোখে এক রেখা কাজল টানিয়ে রুমের বাইরে গেলাম। আম্মু আর রিভা বসে হাসাহাসি করছে, যেন আমার রিভা আমার এই ছোট বোন, যেন এই দুদিনেই মেয়েটা আমার বোনের আসন পেয়ে গিয়েছে। দেখে খুব ভালো লাগলো। আমিও তাদের সাথে বসলাম গল্প করার ইচ্ছায়। আমার সমস্ত ইচ্ছের গুড়েবালি। আম্মু বলল, যত এত বক বক করবো না, বাড়িতে জামাই আছে, রাফিকে ডেকে নিয়ে আয়। সকাল 9টা বাজে, খাবে কখন আমার ছেলেটা? আমি পড়লাম মহা বিপদে। একে তো আমি আম্মুকে ভয় পাই, তার উপর এখন এখানে ননদ দিয়েছে। যদি অনেকে ডাকতে না যায় তো বিষয়টা খারাপ দেখাবে, তাই চুপচাপ আমার রুমের দিকে যেতে লাগি। গিয়ে দেখি আমার বর মহাশয় এখনো ঘুমে বিভোর। এই ছেলেটা কেমনে যে এতক্ষণ ঘুমায় বুঝি না। ডাকতে লাগি, ওই শোনো, ঘুম থেকে উঠো, চলো খেতে চলো। সে আড়মোড়া ভেঙে আবার অন্য পাশ ফিরে ঘুমিয়ে গেল। আবারও ডাকতে লাগলাম। ওর কাছে যেতে লজ্জা লাগছে, এত পরিমাণে দুশ্চে কথা প্রকাশ করতে হিমশিম খেতে হবে আমাকে। আমি কয়েকবার ডাকলাম, সে উঠল না। শেষে উপায় না পেয়ে তার পাশে বসলাম। আমার ভেজা চুলগুলো তার মুখের ওপরে দিতেই চুল বেয়ে পড়া পানিতে তার মুখ খানিকটা ভিজে গেল। সে ভ্রু কুঁচকে ফেলল, চোখ দুই মিটিমিটি করে বলল, আমার সোনা বউ, আমার ঘুম ভাঙালি কেন? ঘুম ভাঙিয়েছি কি এর সাথে? চলো খেতে চলো, আম্মু ডাকছে। ঠিক আছে যান, তুমি 2 মিনিট বসো, আমি 10 মিনিটে ফ্রেশ হয়ে আসি। এই বলে সে ওয়াশরুমে চলে গেল। আমিও আনমনে গান গাইতে লাগলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। আমি আনমনে গান গাইতে লাগলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। এই সময় রাফিও রুমে চলে আসে আর আমার গান শুনতে লাগে। মুগ্ধ হয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমি আবারও গাইতে শুরু করলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো নাকো আমারই ছবি। আমি মিনতি করে গেলাম, এই মনে তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। রাফি আমার হাত দুইটা নিজের হাতের মুষ্টিতে বন্দি করে নিল আর আমার গানের সাথে তাল মিলিয়ে নিজেও গাইতে লাগলো। ভালোবেসে আমি বারবার তোমারই মনে হারাবো। এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব। তুমি ভুলো না আমার এই নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম। গানটা শেষ হলো। আমার সোনা বউ এত সুন্দর করে গান কেমনে শিখছো মম? আমি তো গান শিখেছি আমার আম্মুর থেকে। আজও কাজ করার ফাঁকে আম্মু গান গায়, আমিও সাথে গাই। আম্মু গান গায় বুঝছো, আম্মুর থেকেই তোমার বউটা গান শিখেছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন মার কাছে গান শুনবো। সেটা তোমার ইচ্ছে, কি করবা এবার? চলো খেতে যাই, অনেক বেলা হয়েছে। বউ, তুমি কি হেঁটে যাবা? তো তুমি কি কোলে করে নিয়ে যাবা নাকি? না মানে তুমি যদি কোলে করে যেতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই সোনা। বলেই দুষ্টুমি মাখা হাসি দিল। আরে না না, আমি নিজেই হেঁটে যেতে পারবো, চলো তুমি, বলে আম্মু গটগট পায়ে খেতে চলে আসি। আমাকে একা দেখে আম্মু আবারও ধমক দিল। এই কি সমস্যা তোর? সেই কখন বলেছি জামাইকে ডেকে নিয়ে আয়। এ বাড়ির একটা মাত্র জামাই এভাবে না খেয়ে থাকলে লোকে মন্দ। মা, আমি এসেছি, খাবার সাজিয়ে দিন। আম্মুর কথার মাঝপথেই ইউনি এসেছেন, যাক বাবা বাঁচা গেল, নইলে আজ আমার উপরে ঠাড়া পড়তো। বেশি কথা না বলে আমরা খেতে লাগলাম। খাওয়ার মাঝে সে নিজের প্লেটের মাংস আমাকে তুলে দিতে লাগে। আমি বিরক্তি চোখে তার দিকে তাকালে সে উল্টো ধমক দেয়, বলে দিন দিন কম খেয়ে যে শুকিয়ে হচ্ছ সেদিকে কি খেয়াল আছে তোমার? আমি মোটেও সুখী নই হুম, আমার ওজন 40 কেজি, এটা কম নাকি হো? এটা কোনো ওজন হলো নাকি? হ্যাঁ, তোমাকে 60 কেজি হতে হবে, তবেই তোমাকে আমি গুলুমুলু বউ বলবো। আমি 60 কেজি হব না। এমন সময় আম্মু এসে বলল, এই জেরিন কি শুরু করলি বলতো? সাপে নেলের মতো লেগেছিস আমার বাবাটার পিছে। জামাইটা প্রথম প্রথম এসেছে আর তুই কিনা তার সাথে ঝগড়া করছিস? চুপচাপ খা, নয়তো খুন্তি পিটন খাবি। আম্মুর কথা শুনে ভয়ে ভয়ে খেয়ে নিলাম। রাতে আমরা চলে গেলাম শ্বশুর বাড়ি। যাওয়ার সময় আম্মুর সাথে অভিমান করে আর কথা বলিনি। এভাবেই চলতে থাকে আমাদের খুনসুটিময় সংসার। ভালোবাসার আগ, অভিমান, জেদ মিশ্রিত ভালোবাসার সংসার। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি আদর্শ বউ হব আমার স্বামীর। আদর্শ বৌমা হব শ্বশুর শাশুড়ির। সবার প্রিয় একজন মানুষ হব। ভালো, সৎ ও আদর্শ আম্মু হব আমার বেবি। সেটা সময় হলে হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি পেরেছি অনেক সুখের একটা পরিবার গড়ে তুলতে। এই সুখের সংসারে দেখতে দেখতে চোখের পলকে 6টা মাস কেটে গেল। আজ গোসল করতে ওয়াশরুমে গিয়েছি, ওরে বললাম 2টা শ্যাম্পু দাও তো, চুলে শ্যাম্পু করব। সেই শ্যাম্পুর প্যাকেট দিলে আমি দাঁতে কেটে ছিঁড়তে লাগলাম, প্যাকেটও নিয়ে আমার মুখে শ্যাম্পু চলে গেল। আমি ওয়াক করে বমি করে ফেললাম। রাফি দৌড়ে এসে আমাকে ধরলো আর বলল, বউ বউ বউ, আমি কি বাবা হব নাকি? মানে মানে আবার কি? আমি তো স্পষ্ট বুঝলাম, দেখলাম তুমি বমি করেছো, এর মানে হলো তুমি আম্মু হতে চলেছ। আমি ক্যাবলা কান্দের মতো তাকিয়ে থাকলাম ওর দিকে। আমার বোধগম্য হলো না। ও আসলে কি এমন বুঝলো যে আমি প্রেগন্যান্ট হয়ে গেলাম ওর চোখে? ও আচ্ছা বউ, এভাবে আর কতক্ষণ ভিজা কাপড়ে থাকবা বলো তো? চলো দুজন মিলে গোসল সেরে নেই। মা, মানে তুমি কি বলতে চাইছো? বউ, আমি তো জানি তুমি খুব চঞ্চল প্রকৃতির, তো এখন তোতলা হয়ে গেলে কেন? দূরোর ভালো লাগে না, যাও ভাগো, হু হু, আমি গোসল করব। কেন গো, আমার সাথে গোসল করলে কি এমন হবে সোনা বউটা? আমি দুষ্টুমি করব না, প্লিজ গোসল করি এক লগে। আচ্ছা ঠিক আছে, করবো। এবার যাও, তলেটা একটু নিয়ে আসো, ভুলে ওটা বিছানায় ফেলে এসেছি। উঠে জো হুকুম মেরি মহারানী। এই বলে সে ওয়াশরুমের বাহিরে যেতেই আমি তড়িঘড়ি করে দরজা লক করে দিলাম। উফ, বাঁচা গেল। যেই না চুলে আবারও শ্যাম্পু করতে শুরু করলাম, ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি চুলে শ্যাম্পু করতে করতে বললাম, দরজার ওপাশে কে? আমি গো। তুমি আবার কি রে গো? তোমার একটা মাত্র জামাই গো। তাই নাকি গো? হ্যাঁ গো, দরজাটা খুলো। জি না, আমি দরজা খুলবো না। হও কেন গো? তুমি না আমার সোনা বউ, প্লিজ দরজাটা খুলো। না মানে না, অন্য একদিন করবো একসাথে গোসল, আপাতত তুমি যাও তো। অন্যদিন করবো, আজ না, এবার তুমি যাও, ভাগো। ও সে নিরুপায় হয়ে চলে গেল।
আমি গোসল শেষে বের হয়ে রুমে গিয়ে দেখি সে নেই। বাবা এটুকু সময়ের জন্য কই গেল আমার পরাণ পাখিটা। বুঝেছি হয়তো বাহিরে গেছে। আমি বরং রিভার কাছে যাই, একটু চুলে তেল দিব, যতক্ষণ শুকাবো ততক্ষণ না হয় ননদ ভাবি মিলে গল্প করব। রিভার রুমে গিয়ে দেখলাম সে চিৎপটাং হয়ে শুয়ে ঘুমাচ্ছে। দূরের আমার কপালই খারাপ, এই মেয়েটা শুধু ঘুমায়। মনে কত আশা ছিল আমার বোন ভাই নেই, বিয়ের পর স্বামীর বোন ভাইকে নিজের বোন ভাইয়ের মতো আপন করে নিব, ওদের ভালোবাসবো, আদর যত্ন করব, সব আশার গুরুবালি হয়ে গেল। কি আর করা, সবার খাওয়া শেষ, আমি একাই খেয়ে নিলাম, খেয়ে উঠে রুমে চলে গেলাম। একবার অবশ্য ভাবলাম আম্মুর কাছে যাই, গিয়ে বলি যে আম্মু মাথায় তেল দিয়ে দাও তো, কিন্তু পরক্ষণেই ভাবলাম এ সময়ে তো ওনারা ঘুমিয়ে থাকেন, এই ভেবে আর বিরক্ত করলাম না। রুমে বসে বসে চুল শুকাচ্ছি আর রাফির খুনসুটি গুলো মিস করছি, কই যে গেল আমার প্রাণপ্রিয় স্বামীটা। দেখতে দেখতে 3টে বেজে গেল, কিন্তু না ওর কোনো খবরই নেই। আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুম যখন ভাঙে আমি তখন নিজেকে চিরচেনা একজনের বাহুডোরে আবদ্ধ দেখতে পাই। রুমটা অন্ধকার হলেও রুমের ড্রিম লাইট আবছা নীল আলোতে মোহনীয় পরিবেশ সৃষ্টি করে রেখেছে যেন। আমি সেই নীল আলোতেই তাকিয়ে দেখি রাফির মুখটা হাসি খুশি, না জানি কোন বিশ্বযুদ্ধে জয়লাভ করেছে। আমি একটু অন্য পাশ ফিরতেই রাফির হাতের বাঁধন খানিকটা শক্ত হলো। আমি আবারও ঘুমাতে চেষ্টা করলাম, এমন সময় আমার ফোনে মেসেজটা বেজে উঠলো। ঘুম ঘুম চোখে আমি মেসেজটা ওপেন করতেই আমার চোখের ঘুম যেন উড়ে গেল। যাবে নাই বা কেন, মেসেজটা দীপা পাঠিয়েছে আর লিখেছে, कॉन्ग्रेचुलेशंस दोस्त है, टुकी की बाबुनी एकता बाबलियो ना मेरे बेक ऑफ यू গিয়েছি সেনা। মেসেজটা দেখে চোখের ঘুম উড়ে উড়ে এক নিমিষেই মঙ্গল গ্রহে চলে গেল। পেটে হাত রেখে ভাবছি আমি কেমন প্রেগনেন্ট হলাম। আজীব তো তড়িঘড়ি করে মেসেজের রিপ্লাই করলাম, ये सभी की तू भी कोता बटा है एमी प्रेग्नेंट एनो आई होलियो बट उई जेलिके एमेनी। তৎক্ষণাৎ উত্তর এলো যেন ও আমার রিপ্লাই এর জন্যই অপেক্ষা করছিল। জিএসটি টু এক্ষুনি ফেসবুকে যা জিআইওয়াই ওয়ার আইডি চেক কবায় এটা পোস্ট করেছো, আমরা সেখান থেকে জেনেছি। যা হোক মিষ্টি দিয়ে দিস তা ঘুমাবো। আমিও তখনই ফোনের ডাটা অন করে ফেসবুক লাইটে ঢুকলাম, কেননা এখানে ওর লগ ইন করা আছে বিয়ের আগে থেকেই। অনলাইন আসা মাত্র যেন ঝড় উঠলো তুমুল বেগে। দেখতে দেখতে চোখের পলকে 15+ নোটিফিকেশন এসে গেল, 30+ মেসেজ আসতে লাগলো দ্রুত গতিতে। নোটিফিকেশনের ঝড়ে একটুর জন্য আমি জামাইয়ের বুক থেকে উড়ে বৃন্দাবন গেলাম না। আমি সরাসরি ওর টাইমলাইনে গেলাম, গিয়ে দেখি 5 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, আলহামদুলিল্লাহ বাবা হব। এমন পোস্ট দেখে আমার গা জ্বলে উঠল, যেন হুহ বেড়ে কয় কিসে নাকি বাবা হবে হয়েছে হুহ। আমি কমেন্ট গুলো চেক করতে লাগলাম। ওয়াও, সো ইন্টারেস্টিং, জাস্ট অ্যামেজিং, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস, এসব কমেন্ট দিয়ে পোস্টের কমেন্ট ভরে গিয়েছে। এবার তো মারলাম ওর ইনবক্সে, বাহ ইনবক্সে এত আমি বাদে দ্বিতীয় কোনো মেয়ে নেই, এজন্যই তাকে আমার আরো বেশি ভালো লাগে। সে এক নারীতে আসক্ত, তাই এক নারীতে আসক্ত পুরুষ আর এক পুরুষে আসক্ত নারী ভয়ঙ্কর সুন্দর। ওর বন্ধুদের দেওয়া মেসেজগুলো এমন ছিল, কিরি দোস্ত এটু কুইকলি বেবি নিলিজ লাইফ এনজয় কবি করবি ভাই। একজন আরো বাড়িয়ে লিখেছে, জ্যাক খুশি হলাম তা কি বাবু ইজ বিএভি। এসব পড়ে যেমন হাসি পাচ্ছিল তেমনি রাগও হচ্ছিল। আচ্ছা ওর কি মাথায় এতটুকু বুদ্ধি নেই যে কেউ শ্যাম্পু গিলি খেয়ে বমি করলে প্রেগনেন্ট হয় না? আমি রাগে দুঃখে ওড়ে দিলাম এক ধাক্কা। বেচারা তাল সামলাতে না পেরে ধপাসস করে নিচে পড়ে গেল। খুব বেশি ব্যথা পায়নি, তবুও আমার দিকে মায়া নিয়ে তাকালো আর বলতে লাগলো, বাবুর আম্মু তুমি কি রাগ করেছো? না আমি রাগ করবো কেন তোর সাথে? রাগ উঠলে আমি তুই তুকারি করি। বুঝতে পারছি তুমি রাগ করেছো তাই না বউ,
চুপ থাক, একদম আলগা পীড়িত দেখাতে আসবি না। হুমম নইলে উস্তা দিয়ে উগান্ডা পাঠিয়ে দিব। ও বউ, এত রাগ করা ভালো না, আমাদের বেবির ক্ষতি হবে। দূর কই পাশ থেকে বেবি, আমি প্রেগন্যান্ট নই। তুই এমনি একটা পোস্ট করলি কেন? হো, তোর মাথা ফাটিয়ে দিব আমি। শখের বেড়াকে তুই কইরা বলতে সাহস থাকতে হয়, আমার সেই সাহস আছে। বউ পাখি রাগ করো, আমি তো মজা করে লিখেছি, ওই পোস্ট ভুল হয়ে গেছে, সরি গো। তোর শরীর গুল্লি মারি, হয়ে যা, বাসা থেকে বের হয়ে যা, নয়তো আমি আজ নিজের দিকে খুন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, পরে দেখুনি কেমন লাগে। হুমামা বলে রাফি ওর ফোনটা রেখে বাসার বাইরে চলে যায়। আমি একা একাই বিছানায় বসে সাপের মতো ফোঁস ফোঁস করতে লাগি। আমি এমনই রাগ উঠলে সাপের মতো ফোঁস ফোঁস করি আর গাল ফুলিয়ে বসে থাকি, আজও এর ব্যতিক্রম নই আমি। বেশ কিছুক্ষণ সময় এভাবেই কেটে যায়। ধীরে ধীরে আমার মাথায় থাকা রাগগুলো কর্পূরের মতো উবে যেতে লাগে আর কান্না আসতে লাগে। ওই যে একটা কথায় বলে না যে অনেক রাগী তার মনে ভালোবাসা আর মায়াটাও বেশি, তাই তো এতক্ষণ রাগ দেখালাম, এখন আবার মিসফার কান্না করতেছি। কি যে করি ভেবে পাচ্ছি না। নীরবে কাঁদতে কাঁদতে ফুপিয়ে কেঁদে ফেলি। চোখ মুছতে শাশুড়ি আম্মুর রুমে গিয়ে নক করি। আম্মু দরজা খুলে বলে, কি হয়েছে রে মা, কাঁদছো কেন? আম্মু, তোমার ছেলের সাথে একটু রাগারাগি করেছি আর ও রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেও ফিরছে না, কেন আমার ভালো লাগছে না। কান্না করো না মা, একটু রাগ অভিমান হতে পারে, ও হয়তো বাহিরে গেছে, দেখো ঠিক ফিরে আসবে একটু পরে। আমি কিছুটা শান্ত হই, এক গ্লাস পানি খেয়ে আমাদের রুমে চলে আসি আর পায়চারি করতে লাগি। আমার মাথা ব্যথা শুরু হলো। দূর, খুব খারাপ লাগছে, কেন যে ওর সাথে এমন করলাম না জানি। ও এখন কই আছে, ওর ঠিক আছে তো? চিন্তা হচ্ছে ভীষণ। একটু পর দরজায় নক দিল কেউ। আমি দরজা খুলে আনমনে অন্যদিক ফিরে তাকিয়ে আছি। খট করে দরজা বন্ধ হওয়ার শব্দে আমি খানিকটা সম্মিত ফিরে পেলাম। দরজার দিকে তাকিয়ে দেখি রাফি। আমি অভিমানে মুখ ফিরিয়ে নিলাম। ও আমার সামনে চলে আসে আর ওর বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে। আমি আবার ফুপিয়ে কেঁদে ফেলি। রাফি বলে, আমার সোনা বউ, আর কেঁদো না প্লিজ, আজ আর কখনো মজা করে কোনো কিছু পোস্ট করবো না বললাম তো। আমি নিশ্চুপ। ও বউ, কথা বলবে না আমার সাথে? না হও, বলবো না। আমাকে না বলে তুমি কই চলে গিয়েছিলে? হুমম, জানো আমি কতটা চিন্তা করেছি। কাঁদতে কাঁদতে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই আরি। আমার সোনা বউ, আর রাগ করে থেকো না, দেখো আমি কান ধরছি। এ বলে রাফি কান ধরে উঠবস করতে লাগলো আর মায়া নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি মিটিমিটি হাসলাম ওর কাণ্ড কারখানা দেখে। এরপর বললাম, লও, মাফ করে দিয়েছি, আমি নরম মনের মানুষ কিনা। আমার কথা শুনে ও খানিকটা স্বস্তি পেল বোধ হয়। আমাকে কাছে টেনে নিয়ে দুহাত দিয়ে আমার চোখের কোণে থাকা বিন্দু বিন্দু পানিকণা মুছে দিল। খুশি মনে বলল, চোখ বন্ধ করো তো জান পাখি। আমি বললাম, কেন? ও বলল, আরে করোই না। ওকে না, চোখ বন্ধ করলাম এই বলে আমি আমার দুহাতের পাতা দিয়ে মুখ আড়াল করলাম। রাফি আমার সামনে দাঁড়িয়ে বলল, এবার চোখ খুলেন মহারানী। আমি তাকিয়ে দেখি রাফির হাতে এক গুচ্ছ গোলাপ ফুল, একটা বেলি ফুলের গাজা আর ডেইরি মিল্ক চকোলেট। এসব দেখে তো আমি খুশিতে ফিদা হয়ে গেলাম। খুশি হব নাই বা কেন, এসব যে আমার ভীষণ প্রিয় জিনিস। আবেগের বশে রাফিকে জড়িয়ে ধরে চুমু খেলাম, আবার লজ্জায় লাল হয়ে চুপ করে রইলাম। রাফি বলল, চলো বউ, এবার তোমার চুলে তেল লাগিয়ে দিই। আমি রাজি হলাম আর মেঝেতে বসে পড়লাম। রাফির তেল বাটি চিরুনি নিয়ে আমার পিছনে বসে পড়ল। আমি কিন্তু ভালো করে তেল দিয়ে দিতে পারি না হুমম, তবুও যতটা পারি দিয়ে দিচ্ছি। রাফি আমার চুলে তেল দিয়ে দিচ্ছে, আমি বসে বসে ওর কিনে আনা চকোলেট খাচ্ছি আর অনর্গল কথা বলে যাচ্ছি। আর রাফি মুগ্ধ চোখে আমাকে আড়ে আড়ে তাকিয়ে দিচ্ছে। তেল দিয়ে দেওয়া শেষ হতেই খুব যত্ন করে আমার চুল আঁচড়ে দিয়ে বলল, হাত খোপা করো তো। আমি ওর কথা মতন হাত খোপা করলাম। এরপর রাফি আমার চুলের খোপা করা দেখতে লাগে, আমার হাতে বেলি ফুলের গাজরাটা পরিয়ে দেয়, হাতে চুমু খেয়ে বলল, বাহ, আমার বউটা যেমন মায়াবতী তেমনি কেশবতীও বটে।
ওর কথা শুনে আমি মুচকি হেসে ওর বুকে মাথা এলিয়ে দিলাম। রাফিও যত্ন করে ধরে রাখলো বুক পিণ্ডারে। আমার মাথায় চুমু খেয়ে আমার চুলের খোপাতে গোলাপ গুঁজে দিতে দিতে বলল, এক মুঠো বিকেল দিও, দিও কিছু সন্ধ্যা, তোমার খোপায় বেঁধে দিব গোলাপ কিংবা রজনীগন্ধা। আমার চুলের খোপাতে 3টে গোলাপ গুঁজে দিয়ে রাফি আমাকে বুকে জড়িয়ে নিল। আমিও আবেশে চোখ বন্ধ করে রাখলাম। সে কানের কাছে মুখ নিয়ে বলল, কি গো বউ, তোমার জামাইটাকে খাইতে দিবে না নাকি? হ্যাঁ দিব তো, চলো খেয়ে আসি, আমিও না খেয়ে আছি। বোকা বউ কিছুই বুঝে না। মানে কি, আমি কি বুঝিনি, বুঝিয়ে বলবে তো নাকি? ও কিছু না, বাচ্চা মানুষ তুমি। আমি মোটেও বাচ্চা নই, তুমি কি বলতে চাইছো বুঝিয়ে বলো। না বলবো না, যাও গিয়ে দেখো ডাইনিং এর 2 প্যাকেট বিরিয়ানি রাখা আছে, রুমে নিয়ে আসো, আর হাফ পানি আর প্লেট আমি নিয়ে আসি। আমি ডাইনিং এ গিয়ে দেখি সত্যি 2টা বিরিয়ানির প্যাকেট রাখা। আমি খুশি মনে একটা ফ্রিজে রেখে অন্যটা রুমে নিয়ে আসলাম। আমার কাণ্ড দেখে রাফি বলল, কি ব্যাপার বউ, বিরিয়ানির প্যাকেট একটা কেন তোমার হাতে, আর একটা কই? না মানে ফ্রিজে রেখে দিয়েছি। তা না হয় বুঝলাম, কিন্তু কেন রেখেছো শুনি? বারে তুমি এমন কেন? যাহ বাবা, আমি আবার কি করলাম? আরে পাগল, তুমি তো নিয়ে এসেছো 2টা প্যাকেট, 2টাই যদি আমরা খেয়ে নিই সকালে, আমার ভালো লাগবে না। আজিবেতে ভালো লাগা না লাগার কি আছে বুঝলাম না। তুমি তো বিরিয়ানি খুব পছন্দ করো, তাই নিয়ে এসেছি। তুমি এখন আবার বলছো তোমার ভালো লাগবে না, কিন্তু কেন শুনি? আরে পাগল, আমি আর তুমি 1 প্যাকেট খাবো, বাকিটা আমি রিভাকে দিয়ে আসবো, বুঝতে পেরেছো? আয় হায়, আমার বউটা দেখি জনদর্দি। মায়ের খাওয়া বুঝছো? ওমা কেন গো? কারণ তুমি আমার স্বামী, আমার ভালোবাসা, আমার উপরে তোমার দায়িত্ব আছে, কারণ আমি তোমার বিয়ে করা বউ। ঠিক তেমনই ভাবে তুমি আম্মু বাবার সন্তান, তাদের বড় ছেলে, ওনারা তোমাকে দুনিয়ার বুকে এনেছে, মানুষ করেছে, সো তাদের প্রতিও তোমার আরো বেশি দায়িত্ব রয়েছে। আবার অনুরূপভাবে তুমি রিভার ভাইয়া হও, সে তোমার ছোট বোন হয়, কাজেই তোমার উচিত তাকে স্নেহ করা ও আদর করা। আজ তোমাকে একটা হাদিস শোনাবো, শুনবে? বলো। মা বাবার পরে দুনিয়াতে সবচেয়ে মধুর সম্পর্কটার নাম হলো ভাই বোনের সম্পর্ক। আর এই সম্পর্কটা এতটা পবিত্র যে যখন একটা ভাই তাই বোন কেন স্নেহ করে, আদর করে, ভালোবাসে, তখন আল্লাহর হুকুমের সময় থমকে যায় তাদের জীবনের। কেননা একটা ভাইয়ের বোন এই দুনিয়ার জীবনের পরে আখিরাতে গিয়ে আর একে অপরের দেখাটা পাবে না। তারা দুজনেই যদি জান্নাতীয় হয়, তবে দুজনেই আল্লাহ সুবহানাল্লাহু তাআলা থেকে হুর পাবে, যা পেয়ে তারা দুনিয়ায় থাকা সব সম্পর্কের কথা ভুলে যাবে। এই জন্য সকলের উচিত বোনকে আদর, স্নেহ করা ও ভালোবাসা। তুমি কেমন ছেলে যে শুধুমাত্র আমার জন্য বিরিয়ানি এনেছো, যাও, তোমার মতো অদায়িত্ববান ছেলের সাথে আমি আর কথা বলবো না। এই বলে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবলো, এরপরে আমার কাছে এসে বলল, বউ রাগ করছো নি? আমি চুপ করে রইলাম। আমার নীরবতায় সে যেন দগ্ধ হচ্ছিল, আমাকে বুকে জড়িয়ে নিল আর ফুপিয়ে কেঁদে দিলে যেন। আমার ঘাড়ে গরম অশ্রু কণা পড়তেই আমি সমস্ত রাগ বুকে মিশে দিয়ে ওর দিকে মুখ ফিরালাম। ও আমাকে বুকে জাপটে ধরে আরো কেঁদে উঠল। আমি জানি ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, নিশ্চয়ই রাফি কোনো কারণে অনেক কষ্ট পেয়েছে বলেই এভাবেই কাঁদছে। আমি ওরে কাঁদতে দিলাম কিছুক্ষণ, আর ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম পরম আবেশে। বেশ কিছুটা সময় এভাবেই কেটে গেল। রাফি কিছুটা শান্ত হয়ে বলল, আসলে আমি না কখনো বুঝিনি তুমি এতটা ভালো, আজ তার প্রমাণ পেলাম। তাই তো মনের খুশিতে কেঁদে ফেলেছি গো। যে মেয়ে শুধু স্বামী না, তার মা বাবা বোন সবাইকে নিয়েই ভাবে, নিঃসন্দেহে সে মেয়ে একজন উত্তম স্ত্রী। আলহামদুলিল্লাহ, আমি তোমায় পেয়েছি। আল্লাহ আমাদের সংসারে রহমত বরকত নাজিল করুক, আমিন। আমিও মনে মনে আমিন বললাম। এরপরে রাফি রুমের বাহিরে গেল। আমি ভাবলাম হয়তো ভালো লাগছে না, তাই বাহিরে গেল।
আমার ঘুম পাচ্ছে, তাও বারবার দরজার দিকে তাকাচ্ছি ও কখন ফিরবে এটা ভেবে। বেশ কিছুটা সময় পরেও সে এলো না, এদিকে আমি ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। অন্যদিকে রাফি রান্নাঘরে বিরিয়ানি গরম করলো। মনে মনে আমি একজন নেককার বউ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমিও নিজেকে বদলে ফেলবো, এখন থেকে আর কখনো মা বাবাকে কষ্ট দিব না, বোন তাকে আদর করবো ইনশাআল্লাহ। যাই রুমে যাই, আমার বউটা বোধহয় ঘুমিয়ে গেল। এমা বউটা দেখি ঘুমে কাতর হয়ে আছে, ডাকবো কি কইয়া, এমনিতেও আমার উপরে রাগ অভিমান কেটেছে অনেক। থাকাকে ডাক দিয়ে দেখি উঠে নাকি বউ ও বউ ঘুমে বিভোর। ও সোনা বউ উঠো, ঘুম থেকে বিরিয়ানি গরম করে এনেছি। অন্য পাশ ফিরে আবার ঘুমিয়ে গেল। এমনিতেই গরমের ওপরে আরো পড়েছে শাড়ি, ঘেমে গেছে আমার বউটা, মাথাটাও দেখি বালিশ থেকে সরিয়ে এসেছে, ঠিক করে দিতে হবে। কি করব ভাবছি, সব দ্বিধাদ্বন্দ্ব পিছু ফেলে বউয়ের গালে হালকা করে চুমু খেলাম। জেরিন কিছুটা নড়ে চড়ে উঠল। আমি মনে কিছুটা সাহস সঞ্চার করে জেরিনের পুরো মুখমণ্ডলে অজস্র চুমু দিলাম। আমার এই পাগলি মেয়েটাই জাগ্রত অবস্থায় আমাকে নাজেহাল করে ফেলে, ঝগড়াটাও এমন ভাবে করে সে নিজেই শেষে কেঁদে ফেলে। আজ সুযোগের সৎ ব্যবহার করলাম আর কি, বউ ঘুমিয়ে ইচ্ছে মতন চুমু খেলাম আমি, পেট ভরল না কিন্তু মন ভরে গিয়েছে। একটু পরে আপনা আপনি আমার বউটার ঘুম ভেঙে গেল। এক চোখ খুলেই আমার দিকে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার জামাই, তুমি কই গিয়েছিলা? এই তো আমি রান্নাঘরে ছিলাম সোনা। ও আচ্ছা, এত রাতে রান্নাঘরে কি হুমম? তেমন কিছু না, তোমার জন্য বিরিয়ানি গরম করে নিয়ে এলাম, উঠো খাবে। আম্মু বাবা আর রিভাকে ছাড়া আমি খাবো না, কবার কইতে হইব এই কথাটা? শোনো বউ, তুমি আমাকে ভুল বুঝতেছ হুমম। বাহ বাহ, আমি তোমাকে ভুল বুঝি তাই না? তো যাও না, যাও যে তোমাকে তোমার মতো কইরা বুঝে তার কাছে যাও আর গিয়ে তারে নিয়ে আসো। আচ্ছা দেখি যাই রাস্তায় কোনো মেয়েকে পাই কিনা। শুধু রুম থেকে এক পা বাহিরে ফেলেই দেখ কি অবস্থা করি তোর। রাফি আমার খুব কাছে এসে বলল, বলো বউ কি করবা? আমি ওর আলতো হাতে ওর গলা চেপে ধরে বললাম, আমি বাদে অন্য কারো দিকে তোরে আমি একদম মাইরালাম। রাফি নেকা গলায় বলল, ও বউ আমারে মাফ কইরে দে, ওর জীবনেও এমন কথা কইতাম না। আমি ওর গলা ছেড়ে দিয়ে বললাম, এই তো আমার মনের মতো জামাই, উম্মা হও। রাফি যেন হাফ ছেড়ে বাঁচল। আদরে গলায় বলল, বউ শুনো না। হুম বলো, কি বলবে? আমি 5 প্যাকেট বিরিয়ানি এনেছিলাম, 2 প্যাকেট আম্মু আব্বুকে দিয়ে এসেছি আর 1 প্যাকেট ইরভাকে দিয়ে এসেছি, আর বাকি 2 প্যাকেট আমার আর আমার বউজানের জন্য রুমে এনেছি। ও হো হো, আচ্ছা আগে বলবা তো। শোনো বউ, তুমি তো বলার সুযোগটাও দাওনি, যাই হোক আগের কথা বাঘের পেটে যাক, এবার আসো বিরিয়ানি খাবো। আমিও খুশি মনে বিরিয়ানি প্লেটে সাজিয়ে নিলাম আর বললাম, যাও হাত ধুয়ে আসো সোনা, একলগে খাবো। রাফি হাত ধুয়ে এসে চুপচাপ আমার পাশে বসলো, খাওয়া শুরু করলো না। বললাম, কি ব্যাপার শাশুড়ি ছেলে, মুখ গোমড়া কেন গো? কিছু না, খাও তুমি। আমি বুঝলাম সে আমার হাতে খেতে চাইছে, তাই আমি আর কথা না বাড়িয়ে এক লোকমা বিরিয়ানি রাফির দিকে বাড়িয়ে দিলাম। ও টুক করে খেয়ে নিল। বাহ, আমার জামাইটা রং করতে পারে দেখছি। রাফিও তার হাত দিয়ে আমাকে মুখে তুলে খাওয়াতে লাগে। আমিও খেয়ে নেই। খাওয়া শেষে রাফি আমার মুখ মুছে দেয়, আমি ওর মুখ মুছে দিয়ে প্লেট বাটি সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে গিয়ে তো আমার চক্ষু কপালে উঠে গেল। এই বেলা 20 মিনিটের ভিতরে আমার রান্নাঘরটার অবস্থা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। এক জায়গার জিনিস অন্য জায়গায় রেখে সব এলোমেলো করে ফেলেছে। আমি তাও খুশি মনে সব গুছাতে লাগলাম। মনে মনে ভাবছি, আমার স্বামীটা যে এত যত্নবান, কি বলবো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী। কথায় আছে, সেই নারী সবচেয়ে বেশি ভাগ্যবান যার শখের পুরুষ তার প্রতি অনেক বেশি যত্নবান। আমি পেয়েছি এমন এক যত্নবান স্বামী, তাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
রান্নাঘর গুছাতে গুছাতে আমার প্রায় 30 মিনিট লাগলো। গরমে ঘেমে গেলাম। হঠাৎ অনুভূত হলো আমার পিঠে হালকা গরম নিঃশ্বাসের বাতাস। আমি মনে মনে কিছুটা ভয় পেলাম। আয় হায়, বাসায় কি ভূত টুত আছে নাকি? আমি কি পিছনে ফিরবো নাকি এমনি থাকবো? মনে ভয় লাগছে। আমি পিছনে ফিরলে যদি আমার ঘাড় মটকে দেয় তো? ভয়ে আমি জমে গেলাম যেন। একটু পর বুঝলাম কারেন্ট চলে গেল। হাতের কাছে ফোনটা নেই, কিভাবে রুমে যাব ভাবছি, এমন সময় পিছনে কেউ ডেকে উঠল, বউ। ও বউ। যাক গিয়ে এতক্ষণে আমার ভয় কিছুটা দূর হলো। আমি পিছনে ফিরতেই রাফি আমাকে কোলে তুলে নিল আর বলল, চলো রুমে যাই, কার পরেও করতে পারবা। আমি কিছু বলতে নিলে সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, হুসরাজ, কোনো কথা না। আমিও তাই বদ্ধ হয়ে চুপ করে রইলাম। রুমে গিয়ে এসে দরজা লক করে দিল আর আমাকে বিছানায় রাখলো। বললাম, জানো আমি না ভয় পেয়েছি। কেমনে ভয় পাইছো শোনা? বাড়ি এটাও বুঝুনি, আমার পিছনে যে তুমি ছিলে এটা বুঝিনি। আমি তো ভেবেছি হয়তো কোনো ভূত বা প্রেতাত্মা। আরে দূর, কি যে বলো, আমি তো ছিলাম না, ভূত ছিল। এ বাসায় ভূত আছে জানো মানে কি? কি হো হো হয়ে বলে আমি ভয়ে আবারও রাফির বুকে মুখ লুকালাম। আমার কাণ্ড দেখে ও বোধহয় অন্ধকারে মিটিমিটি হাসছে। আমি চুপ করে আছি। আমার বুকের বাম পাশে থাকা হাড়টা খুব দ্রুত ওঠানামা করছে। এমন সময় রাফি আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করতে বলল, বউ, আমার সোনা বউ, তোমাকে আদর করতে ইচ্ছে করছে গো। আমি লজ্জায় আর্স হয়ে রাফির শার্ট খামচে ধরলাম। ও আমার গলায় মুখ ডুবালো। ভোর রাতে ফজরের আজান শুনে ঘুম ভাঙে আমার। রাফির বাহুডোর থেকে নিজেকে সরিয়ে নিলাম। নামাজ পড়তে হবে তাই ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। অজু করে রুমে এসে দেখি রাফি এখনো ঘুমে মগ্ন। ঠোঁটের কোণে ঝুলছে এক টুকরো হাসি। এ হাসি তৃপ্তির, এ হাসি ভালোবাসার, এ হাসি লাজুকতারও। রাফিকে মৃদু কণ্ঠে ডাকলাম বার কয়েকবার। এখনো দূরের মসজিদ হতে ফজরের সুমধুর বানিয়ে আজান ভেসে আসছে, কিন্তু রাফির ঘুম তো ছাড়ছে না। উপায় না পেয়ে ওর আধরে মৃদু কামড় বসিয়ে দিলাম। ব্যাস, কাজ হয়েছে, ওর ঘুম ভেঙেছে। আড়মোড়া ভেঙে বলতে লাগলো, কি ব্যাপার বউ পাখি, আজ হঠাৎ এত সকালে আমাকে জাগালে যে? কোনো ব্যাপার স্যাপার নয় মিস্টার, জান গিয়ে গোসল করে নিন আর মসজিদে জামায়াতে নামাজ আদায় করতে যান হুমম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বউ, তুমিও নামাজ পড়ে নাও। সে অজু গোসল করে নামাজে চলে গেল। আমিও জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে দাঁড়ালাম। নামাজ শেষে আমি মোনাজাতের দুখানা হাত প্রসারিত করে আল্লাহকে ডাকতে লাগলাম। ও দুনিয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি। তুমি রহমান, তুমি দয়াবান, তুমি আমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি তো জানো আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। দয়া করে তুমি তাকে সদা সর্বদা সুস্থ রাখো, তাকে নেক হায়াত দান করো। তার মৃত্যুর আগে আমার মরণ দিও, তবুও যেন তাকে ছাড়া আমার একটা দিনও কাটাতে না হয়। ও মালিক, আমাদের ভালোবাসাকে তুমি কবুল করে নিও, আমাদের সংসারে তুমি রহমত বর্ষিত করিও, আমিন। দোয়া করতে করতে অশ্রুধারায় কেঁদে ফেলেছি আমি। একটু পরে রাফিও এসে পড়ল মসজিদ থেকে। দুজন এক জায়নামাজে বসে একে অপরের আঙ্গুলের কর গুনে গুনে দোয়া পড়তে লাগলাম। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 30 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 20 বার করে আস্তাগফিরুল্লাহ। দোয়া দরুদ পাঠ শেষে রাফি বলল, বউ, একটু কোরআন পড়ো তো শুনবো। আমি খুশি মনে কোরআন শরীফ নিয়ে এলাম। রাফি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি সূরা আর রহমান তেলাওয়াত করতে লাগলাম। এটা আমার সবচেয়ে প্রিয় একটা সূরা। আমি তেলাওয়াত করছি, রাফি মনোযোগ দিয়ে শুনছে আর মুগ্ধ হয়ে আমার মুখ পানে তাকিয়ে আছে। আমি পড়া শেষে ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিগাইলাম, এই কি ভাবছো হুমম? তেমন কিছু না, ভাবছি আমার বউটা কত লক্ষ্মী, মাশাআল্লাহ, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। ও, এই ব্যাপার জানো, আমার কোরআন শেখার পিছনে আমার আম্মুর অবদান বেশি। কেননা আমি ছোটবেলায় সকালে প্রাইভেট পড়তাম আর আমার স্কুলটা ছিল প্রায় 1.5 কিলোমিটার দূরে।
আমি ক্লাস 1 এবার 12 পড়া সত্ত্বেও আমাকে বাড়ি ফিরতে হতো বিকেল 4টা 30 মিনিটে, যার কারণে আমি সকালে মাদ্রাসায় যেতে পারতাম না। তাহলে তুমি কোরআন তেলাওয়াত করতে শিখলে কিভাবে? আরে শুনোই না, পুরোটুকু শুনলেই বুঝবে। আমার দাদি ছিল স্কুলের টিচার, তিনি অবশ্য বাবার খালার মেয়ে, তবুও তাকে আজও দাদি বা আপা বলে ডাকতে শিখিনি। উনি আগে যেমন আমার শিক্ষিকা ছিলেন, আজও তিনি আমার শিক্ষিকা, তাই তো আজও তাকে ম্যাডাম বলে ডাকি। তো স্কুল লাইফে 1-2-তে থাকাকালীন সময়ে আমার ক্লাস শেষ হতো 12টায়, তবুও তিনি আমাকে বাড়ি আসতে দিতেন না। স্কুল ছুটি হওয়ার পর তার সাথেই আসতাম আমি। এরপর আমি হয়তো কোরআন পড়তে শিখতে পারবো না এসব ভাবতো আমার আম্মু, কেননা সন্তানকে দিন ইলম শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার উপর ফরজ। আমার আম্মু তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। রোজ মাগরিবের নামাজ পর আম্মু আমাকে নিয়ে মাদ্রাসায় যেত। আমি পড়তাম, আম্মু বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করত। আবার কখনো বা আম্মু আমাকে রেখে চলে আসতো আর বাবা নামাজ শেষে আমাকে নিয়ে যেত। আমি অনেক আদরের, কিনা আজও তো আমি অসচ্ছি কন্যা, তবুও আম্মু বাবা আমাকে চোখে হারায় যেন। আমি দেখতে অনেক কিউট ছিলাম, আমার মুখে কথার ফুল ঝুড়ি থাকতো, ভীষণ চঞ্চলা স্বভাবের ছিলাম আমি, সেই সাথে নম্র ভদ্র ও লাজুক ছিলাম, যার জন্য হুজুর আমাকে অনেক স্নেহ করতেন। খুব অল্প সময়ের মধ্যে আমি কায়দা শেষ করলাম, আম্মা পাড়া শেষ করলাম, 2বার করে দয়া ও মাসালা শেষ করলাম। কারি কেরাত শিখলাম, তাজবীর তাহলিল শিখলাম, উর্দু শিখলাম। এরপর আমি যখন ক্লাস 3-তে উঠলাম তখন আমি কোরআন তেলাওয়াত করতে শিখলাম। একমাত্র আম্মুর জন্যই আমি সক্ষম হয়েছি মাত্র 8 বছর বয়সে কোরআনুল কারীম তিলাওয়াত করতে, আলহামদুলিল্লাহ। আর তখন থেকেই আমি রোজ কোরআন তেলাওয়াত করেছি, বড় হবার পর বিশেষ দিনগুলো বাদে রোজ পড়তাম। আমার জীবনের কিছু সত্য ঘটনা যা গল্পে তুলে ধরলাম। আমার প্রিয় আম্মু, তুমি সত্যিই মা হিসেবে মহান, অনেক ভালোবাসি তোমায়। আমার এসব কথা শুনে রাফি অনেক খুশি হলো আর বলল, আলহামদুলিল্লাহ, যেমন আমার শাশুড়ি আম্মু তেমনি আমার বউ পাখি, এজন্যই লোকে বলে মা ভালো তার ঝি ভালো, ঝি সমান মেয়ে। গল্প গুজব শেষে রাফি বলল, বউ চলো আবার, ও একটু ঘুমাই। আমি সায় দিলাম, বললাম চলো। দুজন মিলে আবারও ঘুমিয়ে গেলাম। আজ বাসায় তেমন কাজের চাপ নেই, কারণ শাশুড়ি আম্মু গত রাতে আমাকে কাঁদতে দেখেছে, তাই আজ সকালে যে আমাকে কিছু বলবে এমন না। শাশুড়ি আম্মু আমার আম্মুরই মতো মা, যেমন সন্তানকে মাতৃস্নেহে আগলে রেখে, ঠিক তেমনি করেই আমার শাশুড়ি আম্মু আমাকে আগলে রেখে যত্ন করে। আমিও তাকে আমার মায়ের মতোই সম্মান করে শ্রদ্ধা করি। আমাদের ঘুম ভাঙলো বেশ বেলা করে, উঠে ফ্রেশ হয়ে খেতে গেলাম। আম্মু নিজে হাতে তুলে খাওয়ালো আমাকে আর তার গুণধর ছেলেকে। খাওয়ার মাঝে রাফি আমাকে বলতে লাগলো, দেখছো, তোমাকে বলেছিলাম না আমার আম্মু তোমাকে আমার মতো ভালোবাসবে। আমি ওর কথায় পাত্তা না দিয়ে আমি শাশুড়ি আম্মুকে বললাম, আম্মু তুমি তাকে বেশি ভালোবাসো। কেন জানো না, আমি তো আমার মিষ্টি বৌমাকে ভালোবাসি বেশি। শুনে আমি খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার চুলে হাত বুলিয়ে একটা চুমু দিল। রাফি ফেল ফেল চোখে তাকিয়ে রইল আমাদের বউ শাশুড়ির দিকে আর বলল, বাবা তুমি এত তাড়াতাড়ি আম্মুকে কেড়ে নিলে আমার কাছ থেকে, এটা ঠিক না হুমম। কোনটা ঠিক আর কোনটা ভুল এইটা তুই বুঝবি না বাবা, যা তুই রুমে যা, আমরা বউ শাশুড়ি মিলে রান্না করব। এ বলে আম্মু রান্নাঘরে গেলে রাফি আমাকে বলল, চলো না সোনা, রুমে যাই, মিষ্টি খেতে ইচ্ছে করছে। ওর এমন ঠোঁট কাটা কথা শুনে একটু রাগ হলে নিজেকে সামলে নিলাম আর বললাম, চুপ থাকো তো, আর রুমে যাও, আমি রান্না করব। রাফিও মন খারাপ করে রুমে চলে গেল। আমিও কাজে মন দিলাম। কাজে ফাঁকে ফাঁকে আম্মুর সাথে জমিয়ে গল্প গুজব করলাম। ব্যস্ততার ভিড়ে এভাবেই শেষ হলো পুরো দিনটা। বিকেলে আমার আম্মু কল দিলে আম্মুর সাথে কথা বলতে বলতে বিকেলের সূর্য অস্ত দেখছিলাম বারান্দায় বসে। আম্মু রাফির কথা জিজ্ঞেস করলো আমি কেমন আছি, আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু কেমন আছে, রিভা সহ সবার কথাই জিজ্ঞেস করলো আম্মু। আমিও হাসি মাখা মুখে সব কথায় জবাব দিলাম। রাতের রান্না বান্না শেষ করে রুমে এলাম। গরমে ঘেমে জুবুথুবু অবস্থা, আমার গোসল করতে হবে। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। রাফি অবশ্য এখন রুমে নেই, কই যেন গিয়েছে। এই ফাঁকে রুমটা গুছিয়ে বের হলাম রাফির নাম্বার ফোনে ডায়াল করতে করতে। কিন্তু নাম্বারটা ব্যস্ত বলছে, হয়তো সকালবেলার জন্য রেগে আছে, তাই একটা মেসেজ পাঠিয়ে দিলাম ওর নাম্বারে।
তুমি আমার লক্ষ্মী সোনা, আকাশের ওই চাঁদের কোণে, তোমায় ছাড়া মন টিকে না, একা একা ভালো লাগে না, আই মিস ইউ জামাই জান। মেসেজটা সেন্ড করে আম্মুর কাছে গেলাম, গিয়ে বসা মাত্র রিভা রুমে এলো আর বলল, ভাবি চলো খেয়ে নেই, আমার ক্ষুধা লেগেছে। বাড়ির একমাত্র মেয়ের ক্ষুধা লেগেছে, আমরা কি আর দেরি করতে পারি? তবুও বললাম একটু অপেক্ষা করো, তোমার ভাই আসুক, একসাথে খাবেনি। ওমা, আমার কথাটা বলতে দেরি, তাকিয়ে দেখি উনি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাহ বাহ, আমার জামাইটা আজ নীল পাঞ্জাবি পরলো কখন? আমি তো দেখলামও না। দেখবো কিভাবে, সারাদিন তো ছিলাম কাজের চাপে। রাফিও তাড়া দিয়ে বলল, চলো খেয়ে নেই। আমরা আর দেরি করলাম না, খেতে চলে গেলাম। খাওয়ার টেবিলে বসেও আমি আড়ে আড়ে আমার জামাইটাকে দেখছিলাম। রাফি তো মনের ভুলেও আমার দিকে তাকাচ্ছে না, রীতিমতো আমাকে ইগনোর করছে। হঠাৎ রিভা বলে উঠল, ভাবি এভাবে তাকিও না, ভাইয়ের দিকে নজর লেগে যাবে তো নাকি। তুমি বরং রুমে গিয়ে মন ভরে দেখিও, আমার ভাইয়েরটা কিন্তু মাশাআল্লাহ রাজপুতের মতো দেখতে। ওর এসব কথা শুনে আমি লজ্জা পেলাম আর চুপচাপ নিচের দিকে তাকিয়ে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষে রুমে চলে গেলাম। রাফি বিছানায় বসে ফোন দেখতে লাগে, আমি কিছুটা অভিমান করে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। ও কিঞ্চিৎ রাগ দেখালো, আমি ভয় পেলাম। মায়া নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, সরি সোনা, আমার ভুল হয়ে গেছে, আর এমন করবো না। কি করবা না সোনা? রাফি বলল, তুমি মিষ্টি চাইলেই দিয়ে দিব। পাক্কা? একদম। ওকে সোনা, মাফ করে দিলাম। তবে এ বলে রাফি আমাকে বুকে জড়িয়ে নিল, কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আমি পরম আবেশে চোখ বন্ধ করে রইলাম। কিছুটা সময় এভাবেই কেটে গেল। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ রুমটাতে মৃদু আলোয় রাঙিয়ে দিচ্ছে চারপাশ। রাফি নিজ হাতে আমাকে সাজিয়ে দিচ্ছে, হাতের নরম ছোঁয়ায় আমার গলায় মালা পরিয়ে দেয়। ধূপ জনের চোখে চোখ পড়ে। এরপর রাফি বলে, চলো না বউ, আর দুজন মিলে জ্যোৎস্না বিলাস করব। এরপর ও আমার হাত ধরে বারান্দায় নিয়ে আসে। আকাশে ঝুলছে ঝলমলে চাঁদ, ধূপ জনিক পাশাপাশি দাঁড়িয়ে আছি। রাফি গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চাঁদের দিকে চেয়ে বলে উঠলাম, তুমি আমার দিকে কি দেখো জামাই জান? রাফি আমার চুলের উপর আঙুল বুলিয়ে মুচকি হেসে বলে, রাতের নীরবতা ভেঙে বলে মন, তোমার ভালোবাসায় পূর্ণ আমার জীবন। তোমার জন্যই এই হৃদয় বাধা পড়ে, তোমার নামেই প্রতিদিনই শ্বাস জোরে। অতএব এই রাতের আকাশে যত তারা জ্বলে, তোমার প্রেমেই আমার মনটা ডুবে রয়ে চলে। তুমি আছো আমার মন মাঝে অবিরত, তুমি আমার চাঁদ। চাঁদের আলোয় আমার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। রাফির বুকে মাথা এলিয়ে দিলাম। আকাশের চাঁদটা যেমন পুরো রাতকে আলোয় ভরিয়ে রাখে, তেমনি রাফি আর জেরিনের পৃথিবীও ভালোবাসায় ভরে ওঠে। সমাপ্ত।